গুড আফটারনুন। সকলকে অভিনন্দন জানিয়ে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের উদ্যোগে আয়োজিত আলোচনা চক্রতে আমি সুমন্ত দাস ও সহকারী উপস্থাপক দেবব্রত বিশ্বাস সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করছি। কবির ভাষায় বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের উদ্যোগে আয়োজিত ওয়ান ডে ন্যাশনাল ওয়েবিনারের আয়োজন করেছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন in collaboration with IQAC. Today's topic is physical activity and yoga as a defense mechanism for COVID-19. যোগা বা যোগ হলো প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা, যার উদ্দেশ্য মানুষের সুস্থতা বিধান করা। এ বিষয়ে আলোচনার শুরুতে আমরা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর স্বপন কুমার রায় মহাশয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে নেব। আমি মাননীয় অধ্যক্ষ মহাশয়কে বলতে অনুরোধ জানাচ্ছি। শোনা যাচ্ছে কথা আপনার? হ্যাঁ স্যার। ধন্যবাদ অধ্যাপক সুমন্ত দাস এবং অধ্যাপক দেবব্রত বিশ্বাস, যারা আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক। আজকে যে ওয়েবিনারটা হচ্ছে ন্যাশনাল ওয়েবিনার, তার যেটা থিম, মূল বিষয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড যোগা অ্যাজ এ ডিফেন্স মেকানিজম ফর কোভিড-19। এবং এই ওয়েবিনারটা হচ্ছে আমাদের কলেজের আইকিউএসি এবং ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন জয়েন্টলি এই ওয়েবিনারটা করছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর মলয় কুমার মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর PGGIPE বাণীপুর, এবং তিনি অফিসার অন স্পেশাল ডিউটি, এডুকেশন ডাইরেক্টরেট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবন। আরেকজন ব্যক্তি আমাদের স্পিকার উপস্থিত আছেন ডক্টর সঞ্জীব মৃধা, হেড প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, যাদবপুর ইউনিভার্সিটি। দুজনেই দুটো বিষয়ের উপর বক্তব্য রাখবেন, যদিও মূল বিষয়টি যেটা আছে সেটাকে অন্যভাবে তারা ব্যাখ্যা করছেন। ডক্টর মলয় মুখার্জি বলবেন ইম্পর্টেন্স অফ যোগা ডিউরিং চেঞ্জিং এনভায়রনমেন্ট, এবং ডক্টর সঞ্জীব মৃধা বলবেন নেসেসিটি অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড যোগা ইন দ্য কোভিড-19 প্যান্ডেমিক। আমরা সবাই জানি, এবং যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে বলি, ডক্টর মলয় কুমার মুখার্জি এবং ডক্টর সঞ্জীব মৃধা দুজনেই রিনাউন্ড স্পিকার, ডিস্টিংগুইশড স্পিকার। তাদের নিজ নিজ ক্ষেত্রে তাদের দক্ষতা, যেটা ইট ক্যান নট বি মেজার্ড। সো আমরা মলয় কুমার মুখার্জি এবং ডক্টর সঞ্জীব মৃধা দুজনকেই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনের পক্ষ থেকে দুজন স্যারকেই আমরা অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের ইনভিটেশন তারা গ্রহণ করেছেন এবং রাজি হয়েছেন এই ওয়েবিনারে অংশগ্রহণ করবার জন্য। আবার তাদের অভিনন্দন জানাই আমাদের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে। আর যারা পার্টিসিপেন্ট বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন এখানে এই ওয়েবিনারে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা এই ন্যাশনাল ওয়েবিনারে অংশগ্রহণ করবার জন্য, আশা করি তাদের জানার যে চাহিদা, আগ্রহ, তাদের মেটাবেন আমাদের যে দুজন নামকরা বিশিষ্ট স্পিকার রয়েছেন, ডক্টর মলয় কুমার মুখার্জি এবং ডক্টর সঞ্জীব মৃধা। এবং আপনাদের একটা সুযোগ থাকবে, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, চ্যাট বক্সে কোশ্চেন করলে আপনারা নিশ্চয়ই তার থেকে উত্তরটা পেয়ে যাবেন তাদের কাছ থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা অংশগ্রহণ করেছেন ওয়েবিনারে। তৃতীয়ত, যাদের অভিনন্দন আমার জানাতে হবে, যে অর্গানাইজিং কমিটি ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনের দুজন টিচার রয়েছেন আর কি, অধ্যাপক সুমন্ত দাস এবং দেবব্রত বিশ্বাস। তাদের খুব অল্প সংখ্যক টিচার থাকা সত্ত্বেও তারা যে এই ধরনের ন্যাশনাল ওয়েবিনার করবার
যে উদ্যোগ নিয়েছেন তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই। স্বাগত আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর ভাস্কর চ্যাটার্জি, যিনি সবসময় অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটরের কাজই করেন আর কি, অর্থাৎ ব্রিজের কাজ করেন, এবং তিনি প্রতিটি সেমিনারে তার অংশগ্রহণ, অ্যাক্টিভ পার্টিসিপেশন, তার জন্য তাকে আমরা অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর যাদের আমরা সামনে দেখতে পাই না, প্রতিদিনই তারা বিভিন্নভাবে পর্দার আড়ালে সাহায্য করে দেন এই বিভিন্ন সেমিনারকে সাকসেসফুল করবার জন্য, তার মধ্যে রয়েছেন অধ্যাপক দীপাঞ্জন ঘোষ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, এবং অধ্যাপক শুভজিৎ সেন, ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স। আর শেষ যার কথা বলতে হয়, শ্রী বিমান কৃষ্ণ সাহা, তার এনকারেজমেন্ট, তার এন্ডলেস সাপোর্ট এই ধরনের সেমিনার করবার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অর্থাৎ পরিচালনা সমিতির সভাপতি শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়কে। আমরা আবার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের পক্ষ থেকে ডক্টর মলয় কুমার মুখার্জি এবং ডক্টর সঞ্জীব মৃধা, দুজনকেই আমাদের কলেজের পক্ষ থেকে, সমস্ত ডিপার্টমেন্টের পক্ষ থেকে, ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে দুজনকেই অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই আজকে ওয়েবিনারে তাদের মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য। ধন্যবাদ সবাইকে। মাইক্রোফোন তুলে দিচ্ছি অধ্যাপক সুমন্ত দাস। পরবর্তী সুমন্ত দাস। হ্যালো। হ্যালো, থ্যাংক ইউ আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ স্যারকে, এবং তিনি তার মূল্যবান সময়টুকু যে আমাদের সঙ্গে এক্সপ্লেন করেছে তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং আমরা গর্বিত। এর সাথে সাথে এর পরে আসে আমাদের যে দুজন স্পিকার আছেন, ডক্টর মলয় কুমার মুখার্জি এবং সন্দীপ মিদা স্যারকেও আমরা তাদের যে মূল্যবান সময়টুকু আমাদের সঙ্গে এক্সপ্লেন করছে এবং তাদের যে জ্ঞানটা আমাদের সঙ্গে যে শেয়ার করবে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের যে আমাদের বর্তমান পরিস্থিতি, এই কোভিড-19, সেই কোভিড-19 থেকে আমরা অনেক কিছুই শিখেছি। তার মধ্যে দিয়ে আমরা যে ঘরে বসেও শিক্ষা লাভ করতে পারি এবং জ্ঞানের যে বিস্তার ঘটতে পারে, সেটার একটা এই পরিস্থিতি না আসলে হয়তো আমাদের এই উদাহরণটুকু আমাদের সামনে আসতো না। তো যাই হোক, এই পরিস্থিতিতে এখন আমাদের সামনে ডক্টর মলয় কুমার মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, PGGIPE বাণীপুর, এবং অফিসার্স স্পেশাল ডিউটি এডুকেশন ডাইরেক্টর, উনি ওনার মূল্যবান বক্তব্য এবং ওনার যে জ্ঞান, সেই জ্ঞানটুকু আমাদের সঙ্গে শেয়ার করবেন, এবং স্যারকে বলবো স্যার তার সেই প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের সামনে সেই এটা উপস্থাপন করার জন্য। Okay, good afternoon to all of you. আমি কথা প্রকাশ করছি কলেজ তার এই যে আমি আমার এই প্ল্যাটফর্মে পড়াশোনা পেয়েছি, এবং তার মধ্যে অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং আমার দেবব্রত বিশ্বাস, আমার সাথে বক্তা আছেন সঞ্জীব মৃধা, প্রফেসর সঞ্জীব মৃধা, অভিযোগের ফিল্ড। তো তার আমি আমার শুভেচ্ছা জানাই এবং অন্য ডেলিগেট তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে যে আমার সেই টপিক ইম্পর্টেন্স অফ যোগ ডিউরিং এই যে ট্রেনিং এনভায়রনমেন্ট, এই ট্রেনিং এনভায়রনমেন্ট হিসেবে আজকে যে করোনা ভাইরাসের যে এফেক্ট আজকে গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বে একটা আন্দোলন সৃষ্টি করেছে এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লকডাউন যে সরকার এবং এই লকডাউনের জন্য কি হয়েছে, মানুষ বসে গেছে, তাতে কি গাড়ি ঘোড়া বন্ধ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে লিবার্টি হয়েছে ঘোরার জন্য খুলেছে। মানুষ এখন যাচ্ছে, বাইরে যাচ্ছে, কাজকর্ম সবই ঠিক আছে। এবার এই যে এই পরিবেশের মধ্যে কি হয়েছে, একটা সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে, একটা ইন্ডিউস হয়ে গেছে। এই বোধহয় আমার তরফে
বা আমারই হয়তো একটু হাঁচি হলেই দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে পিঠে ব্যথা হচ্ছে, বা হয়তো শরীরে খারাপ লাগছে, জ্বর আসছে, এইরকম একটা অসুবিধা তৈরি হয়ে গেছে, একটা ভয়, একটা stress factor কাজ করছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে মানে কর্ম করে তার উপরেও ফিজিওলজির অনেকটা কিন্তু impact হচ্ছে, সাইকোলজি হচ্ছে, তার সাথে মেডিকেল, যার জন্য যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং অন্যান্য মেডিকেল সায়েন্টিস্ট এবং মেডিকেল প্রফেশনাল বিভিন্ন রকমের উপদেশ দিয়ে যাচ্ছেন। ব্যায়াম করার জন্য, বাইরের থেকে না বেরোনোর জন্য, মাস্ক পরে বেরোনোর জন্য, সোশ্যাল ডিস্টেন্সিং করার জন্য, এসব বিভিন্ন রকম করা হচ্ছে। এবং এই যে করা হচ্ছে কাজটা হচ্ছে যাতে কোভিড-19 থেকে তারা বেঁচে থাকতে পারেন, যেহেতু এখনো কিন্তু কোনো ওষুধ বা ভ্যাকসিন কোনো বার করতে পারেনি। সেই জন্য আহ, আমাদের মনে হয়েছে যে এই জায়গাটাতে প্রিভেনশন, আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো সেই জন্য প্রিভেনশনের দিকে আমরা কিন্তু খুব বেশি ভাবে গুরুত্ব দিচ্ছি, যে প্রিভেনশনের ব্যাপার নিয়ে। হ্যাঁ স্যার, আপনার কথাগুলো না কেটে কেটে আসছে, একটু যদি কাইন্ডলি হেডফোন নিয়ে কথা বলেন ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কথাগুলো কেটে কেটে আসছে, হ্যাঁ, ভালো আমি বোঝা যাচ্ছে না। ভেঙে যাচ্ছি। ওকে, এবার ক্লিয়ার? ওকে ওকে ওকে, এখন ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার হয়েছে। ওকে। তো এই যে আমাদের যে এতটা সব করা হলো, প্রোটেকশন দেওয়া হয়েছে, এই প্রোটেকশনের ফলে কি হয়েছে না, আমাদের শারীরিক যে সক্ষমতা, এটা হয়তো কিছুটা কমে যেতে পারে, এটা কোনো মেজাজ না করতে পারে, কমপ্লিমেন্ট করতে পারে না। কিন্তু মনে হয় এগুলো বোধহয় খানিকটা ইফেক্ট করে, তা মনে হয়েছে। তো যাই হোক, আমাদের এই যে এগুলি আমাদের অনেক রকমের সমস্যা আসতে পারে। তো সেইগুলো প্রিভেনশন দেওয়া হবে। এবং আজকে গোটা বিশ্ব একটা জায়গা বিষয়ের উপরে খুব গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে যৌগিক প্রাণী। কারণ এই সময় অনেক কাজ কমে গেছে, এমনি মানুষ কাজ করতো, তারপরে আবার আরো লকডাউনের ফলে কাজ করার ক্ষমতা অনেকটা কমে গেছে। আমাদের এই যে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া, বাড়িতে বসে থাকা, থেকে যাওয়া, এগুলো কি হচ্ছে না, আমাদের রিস্ক ফ্যাক্টর চলে আসছে। এই রিস্ক ফ্যাক্টরের জন্য আমাদের কিছু রোগে চলে আসতে পারে সাথে সাথে। কেউ বলছে যারা পেশেন্ট, তাদের যারা পেশেন্ট, তাদেরকে বেশিভাবে প্রোটেকশন নেওয়ার কথা বলা হচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ওয়েলবিংটা নষ্ট, সেই ওয়েলবিংটা নষ্ট হওয়ার মূলে কতগুলো দিক আছে। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ, একটা হচ্ছে নিউট্রিশন, একটা হচ্ছে, সরি স্লাইডটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেছে। দেবু আগে স্লাইড। হ্যাঁ, নিউট্রিশন, তারপরে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, আর একটা হেলথ একটা ফ্যাক্টর, এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর, এবং ফিনান্সিয়াল ফ্যাক্টর অনেক কিছু। কারণ এখানে ফিনান্সিয়াল ফ্যাক্টরও চলে আসছে, যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে বা এমনকি গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করছে, তাদের মধ্যে একটা ভীতি, পরের মাসে মাইনা হবে তো, এই যে অ্যাংজাইটি চলে আসছে, এই অ্যাংজাইটি চলে আসছে, স্ট্রেস ফ্যাক্টর, সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে স্ট্রেস। এবং সেই স্ট্রেসকে করার জন্য, এই স্ট্রেসকে ম্যানেজ করার জন্য আজকে আমাদের রকমের পন্থা ব্যবহার করা হচ্ছে, এবং তার মধ্যে যোগ প্র্যাকটিসকে বারবার বলছেন যে এটা প্র্যাকটিস করতে। নেক্সট স্লাইড প্লিজ। তো এই যে যোগ প্র্যাকটিস, এই যে আমাদের এমনিতেই, দেবু অন্য নেক্সট স্লাইড, দেবু নেক্সট স্লাইড। তো আমাদের কি হচ্ছে, আমাদের এমনিতে নর্মালি আমরা আজকে টেকনোলজি এজে আমরা কাজ না করে আমাদের হ্যাবিট পাল্টে ফেলেছি। আমরা আমি কিছু ছবি দেখাচ্ছি এখানে, ইভেন আমাদের প্রশ্ন আমরা এসে করতে রাখছি। তো এইগুলো, এই যে খাওয়ার হ্যাবিট, শোয়ার habit, বসার হ্যাবিট, সবটাই। এবং দেখবেন দিকে ডান দিকে একটা কর্নারে একটা সোফার উপরে
আছে, একটা দেখানো হচ্ছে, টিভি দেখা হয়। এটা হচ্ছে আলু থেকে বানানো হয়েছে, যেটার নামটা হচ্ছে গাছ পটাটো, ডায়াবেটিস। এগুলো হয়েছে। তো নেক্সট লাইন, এগুলোকে আমরা আস্তে চেঞ্জ করতে পারি, আমাদের চেঞ্জ করতে হবে। এবং আজকে এই হেলথ ভীষণ ভাবে সেই হেলথকে প্রোটেকশন দেওয়া, আর হেলথ যদি আমাদের প্রোটেকশন না পাই, তাহলে নষ্ট হবে। সে সাইকোলজিক্যাল হোক, বা ফিজিওলজিক্যাল, বা ফিজিক্যাল, বা ইকোনমিক্যাল, যে কোনো হোক না কেন, চেঞ্জ হবে। তাহলে আমরা আর ব্যালেন্স করতে পারবো না। আমাদের ইনঅ্যাক্টিভিটির ফলে আমাদের ঘুম কমে যাচ্ছে, রিল্যাক্সেশন কম হচ্ছে। হয়তো ভাবছি আমরা রিল্যাক্স করছি, কিন্তু রিল্যাক্স আমরা রেস্ট করছি। এইগুলো এরকম ভাবে আমাদের হচ্ছে, আমাদের এগুলো থেকে বেরিয়ে যাওয়ার আমাদের এই যে কাজগুলো করা হচ্ছে, এই কাজগুলো করার জন্য আমাদের যে প্রিভেনশন, আমরা কিও করতে পারবো না। আমরা করোনা ভাইরাসকে কিও করতে পারবো না, কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি, আর হয় না। বিশেষ করে যারা ডায়াবেটিক, তাদের জন্য সেটার জন্য একটা আমাদের ইন্ডিয়ান একটা হেরিটেজ, সেটার মাধ্যমে আমরা খুব ভালোভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি। এবং দেখা যাচ্ছে যে এই যে করোনা ভাইরাস যারা হচ্ছে, তাদের ফার্স্ট যেটা জায়গাটায় অ্যাটাক করছে, সেই জায়গাটা হচ্ছে যে রেসপিরেটরি প্যাসেজ, নাসাল প্যাসেজ। তার জন্য আমাদের নাক এগুলোকে ঢাকা। তো এই যে নাসাল প্যাসেজ, এই নাসাল প্যাসেজে যাতে কোনো ইনফেকশন না হয়, তার জন্য প্র্যাকটিস এসেনশিয়াল, এটাকে তো প্রিভেন্ট করে অ্যাসিওর করে করা যায় এটা নিয়ে। তো হোয়াট ইজ যোগ? আমাদের যোগ সম্পর্কে আগে জানার দরকার। দেখো, এটা কি ফুল স্ক্রিন কোনোভাবে হয় না? না স্যার, হবে না ফুল স্ক্রিন। ঠিক আছে। তো এই যে যোগে আমাদের যে যোগ হচ্ছে চিত্তবৃত্তি নিরোধক, অর্থাৎ চিত্তের মধ্যে আমাদের যে বিভিন্ন রকম পঞ্চবৃত্তি আছে, সেগুলোকে নিরোধ করা যায়। এই যে অর্থাৎ আমাদের মনের মধ্যে এই যে বিভিন্ন রকমের ভয়, ভীতি, নিশ্চয়তা এসব আসছে, সেগুলোকে কন্ট্রোল করা যাবে। যোগ হচ্ছে ইউনাইট করা, কোঅর্ডিনেট করা, এবং নেগেটিভের সাথে পজিটিভ, অর্থাৎ দুটো অপোজিটের মধ্যে আমাদের সংযোগ সৃষ্টি করা। নর্মালি আমরা বলে থাকি বা শুনে থাকি, আত্মার সাথে পরমাত্মার মিলন। অ্যাকচুয়ালি আত্মা পরমাত্মার মিলন হচ্ছে কিছুই না, একটা শক্তি আমার মধ্যে যেটা আছে, তারপরে আমার একটা চরম শক্তি আছে, সেটার সাথে মিলন করা। এইটাই হচ্ছে যোগের সূত্র বা সংজ্ঞা, বা যোগের মানে। নেক্সট স্লাইড। তো আমাদের এই যে যোগের কতগুলো পার্ট আছে, যোগের আমরা বেশিরভাগ যোগ বলতে আমরা বুঝি যে ওই আসন করছে অথবা প্রাণায়াম। নেক্সট স্লাইড। তো মনে হয় যে আসন বা প্রাণায়াম এটাই হচ্ছে যোগ, কিন্তু তা নয়। যোগের কিন্তু অনেকগুলো দিক আছে। যোগ এই কারণে এখানেও কিন্তু ইউনাইটেড স্টেটস। অষ্টাঙ্গ যোগের কথা আমরা অষ্টাঙ্গ যোগ নিয়ে বেশিরভাগ করবো। যোগ মানে এরকম নয় যে শুধু কটা আসন করে নিলাম, আমার কোভিড-19 কে প্রিভেন্ট করে দিলাম, এটা সম্ভব নয়। তো যোগের কতগুলো জিনিস আমাদের এই কোভিড-19 কে প্রিভেন্ট করতে গেলে আমাদের নিজেদের মধ্যে নিয়ম মানতে হবে, সংযম মানতে হবে, করতে হবে। তো এই যে নিয়ম, সেই নিয়ম হচ্ছে যে ইয়ম এবং নিয়মগুলো আমাদের মানতে হবে কতগুলো জায়গাতে, এবং সেগুলো আমি আর ডিটেলে যেতে চাইছি না। নিয়মের মধ্যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এগুলো আছে। এবং নিয়মের মধ্যে আরো 5টা আছে। সেলফ পিউরিফিকেশন, যেটাকে বলা হয় যে পিউরিফিকেশন করতে হবে নিজেদেরকে। আমরা বহিরঙ্গ যেমন পিউরিফিকেশন করব, সেরকম ভাবে অন্তরঙ্গ পিউরিফিকেশনও করব। সেটা হচ্ছে যে যেমন ওটার মধ্যে শৌচ আছে, সন্তোষ আছে, তাপস আছে, শ্রদ্ধায় আছে, ঈশ্বর প্রণিধানও আছে। যেমন আমরা এখানে একটা জিনিস বলতে চাইছি যে এই শৌচ শুদ্ধি, আমরা শুদ্ধির কথা, বহিরঙ্গ শুদ্ধি আমরা বহুদিন শুনে এসেছি, বলে এসেছি, কিন্তু দেখা যায় যে বহিরঙ্গ শুদ্ধি আমরা হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এই রোগটা আসছে, এবং সেইটা আমরা কিন্তু প্রোটেকশন করে দিতে পারছি না। সেই জন্য এখন এত বেশি শুদ্ধি করতে হচ্ছে, বারবার হাত
ধোয়া, হাতের কবজি পর্যন্ত ধোয়া, এই সাবান এই স্যানিটাইজার দিয়ে এগুলোকে করতে হচ্ছে। যাই হোক, সেটা বহিরঙ্গ শুদ্ধি হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের অন্তরঙ্গ শুদ্ধিগুলো কিছুটা হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে সন্তোষ। সন্তোষটি আমাদের থাকার দরকার, কারণ আমরা এই যে কাজ করছি, এই যে চুপচাপ বসে আছি, বাড়িতে বসে থাকছি, এসবগুলোর জায়গাতে যেতে পারছি না, মনের মধ্যে একটা উদ্বিগ্ন ভাব, সেইগুলো আমাদেরকে সন্তুষ্টির সাথে নিতে হবে। কিছু করার নেই, ফার্স্ট আমাদের বাঁচতে হবে, মানুষের জীবন আগে, তারপরে অন্য কথা। সেই জন্য সেইটা বেঁচে আমাদের এইটুকুতে সন্তুষ্টি থাকতে হবে যে আমাদের সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে আমাদের বাড়িতে থাকতে হবে, খুব প্রয়োজন না হলে। তারপরের যেটা হচ্ছে প্রাণায়াম, রিদমিক কন্ট্রোল অফ ব্রিথ, যেটার একটা সংস্কৃত শ্লোক আছে যে তসমিন স্বতি শ্বাস প্রশ্বাস আর গতি বিচ্ছেদ প্রাণায়াম। অর্থাৎ আমার যে শ্বাস প্রশ্বাসের যে গতিটা আছে সেটাকে ইলংগেটেড করে দিচ্ছি, বিচ্ছেদ করে দিচ্ছি, নর্মালিটিটাকে বিচ্ছেদ করে দিচ্ছি। সেটাকে বিচ্ছেদ করে দিয়ে অনেক বেশি দীর্ঘক্ষণ ধরে শ্বাস নেওয়া না আর ছাড়ার প্রসেসটাকে আমরা চালু করতে চাইছি। এরপরে আমরা হচ্ছে যে প্রত্যাহার, সেটার আমাদের এখানে খুব একটা বেশি যে ইম্পর্টেন্স আছে তার আমার মনে হয় না, কিছু অল্প স্বল্প আছে। তারপরে হচ্ছে আমাদের আসন, আমি বাদ চলে গেছি। আসন হচ্ছে একটা পশ্চারাল প্যাটার্ন যেটাতে আমাদের শরীরকে ঠিক করবে, আমাদের শরীরকে ঠিক করবে, আমাদের মাসলকে ঠিক করবে, আমাদের বিভিন্ন যন্ত্রগুলোকে ঠিক করবে শরীরের মধ্যে। এটা হচ্ছে আসন। বিভিন্ন ধরনের আসন আছে, বিভিন্ন ধরনের আসন আছে, বিভিন্ন ভাবে করা যায়, শুয়ে বসে দাঁড়িয়ে উঠে ব্যালেন্স করে সেরকম ভাবে। কিন্তু যেটাই করি না কেন আমাদের করতে হবে খুব আরামদায়ক ভাবে। অর্থাৎ যেটা আসনের সংজ্ঞা, যে স্থিরম সুখম আসনম, স্থির হয়ে সুখে অবস্থান করা। সে যেভাবেই অবস্থান করি না কেন, আমাদের 84 লক্ষ আসন আছে, তার মধ্যে আমরা সব প্র্যাকটিস করি না, আমরা জানিও না সবগুলোর। কিছু কিছু আমরা প্র্যাকটিস করি এবং সেইগুলোতে আমরা কনফাইন থাকি, সেই আসনগুলো করি এবং করার ফলে আমাদের শরীর ঠিক থাকে আর শরীরের সাথে সাথে আমাদের মনও ঠিক থাকে। এই যে জায়গাটা, এখান থেকে আমরা আস্তে আস্তে তারপরের ফেজে আসছি, সেটা হচ্ছে ধারণা। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ধারণা হচ্ছে কনসেন্ট্রেশন। এই ধারণা যদি না থাকে কোভিড-19 এর ইফেক্ট কি, হলে কি হয়, কেন আমাদেরকে এগুলোকে মানতে হবে, এই যে কনসেন্ট্রেশন, এই যে ধারণা, এইগুলো যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমি ধ্যানে যেতে পারবো না। অর্থাৎ ধ্যান, আমার এই যে প্রিভেনশনের জন্য যে ধ্যান, সেটাতে আমি যেতে পারবো না, অর্থাৎ মেডিটেটিভ পোজে আমি যেতে পারবো না। ধারণাটা আগে আমার প্রয়োজন সেইটা। তারপরে এগুলো যখন আমরা করতে পারবো তখন আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো এবং আমরা ভালো থাকবো। যাই হোক না কেন, এই যে যোগের ক্ষেত্রে আমাদের যেটা বলি সেটা হচ্ছে যে এই যোগের ক্ষেত্রে আমাদের সব থেকে বড় হচ্ছে একটা, যে আমাদের এটা ইন্ডিয়ান ফিলসফি, এবং এটা শুধু যে একটা মন গড়া কথা লিখে দিয়েছে তা নয়। এটা একটা আমার একটা রামকৃষ্ণদেবের একটা কথা আমি শুনেছি বা পড়েওছি, সেটা হচ্ছে যে উনি সবসময় একটা সমাধি স্টেটে থাকতেন কনস্ট্যান্টলি, এবং উনি একটা সবসময় ইউনিয়ন উইথ দ্য সেলফ থাকতেন, ওই রকম একটা স্টেটে থাকতেন। তো সেইগুলো একটা প্রমাণ করার জন্য একটা এক্সপেরিমেন্ট করেছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার দক্ষিণেশ্বরে। তিনি রামকৃষ্ণের কাছে গিয়ে দেখতে গেছিলেন, টেস্ট করতে গেছিলেন যে সমাধিটা কি জিনিস, সেটা দেখার জন্য উনি একদম ওনার কাছে চলে গেছেন এবং ওনার চোখের কাছে হাত দিয়েছেন, সবকিছু করেছেন, কিছু পাচ্ছেন না এবং ওনার পালসও পাননি। তখন ওনারা বলেছিলেন যে এইটাকে সায়েন্স দিয়ে কোনোভাবে ব্যাখ্যা করা যায়, দিস ইজ বিয়ন্ড সায়েন্স, এই যে ফিলসফিটা। তো এই যে এই জায়গাগুলো, এবং স্বামী বিবেকানন্দও তাই ঠিক একইভাবে এক সময় টেস্ট করার চেষ্টা করেছে, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিলেন ওনার কাছে, সেটা কাশীপুরে যখন বাগান বাড়িতে সেই সময়টাতে। তখন স্বামীজিকে হচ্ছে ভিক্ষা চেয়েছিলেন, বলেছিলেন যে আমাকে সমাধি স্টেটটা কেমন হয় সেটা একটু দেখাও। তো তারপরে উনি ওনার সাথে সামনে বসে কথা বলতে বলতে স্বামীজি হঠাৎ দেখছে ওনার হাত পা কিচ্ছু পাচ্ছেন না, এতটাই কনসাস লেভেলে চলে, সব উইথড্র হয়ে গেছে পুরো বাইরের জিনিসগুলো। এই যে জায়গাগুলো, এইটা একমাত্র যোগের মাধ্যমেই হয়, এই যোগের মাধ্যমেই এটা হয়। তো এই যোগ একমাত্র পারে আমার যে বাইরের আউটার অবজেক্টস গুলো আছে সেগুলোকে থেকে মনকে উইথড্র করে নিতে, আর উইথড্র করে নিতে পারলে আমার মধ্যে ভয়টা কম থাকবে,
আমি নিজের মধ্যেই থাকবো, নিজের মধ্যে বুঁদ হয়ে থাকবো, তাতে কি হবে না আমি অনেকটা ভালো থাকবো, আমি সুস্থ থাকবো। সেই হেলথটাকে ঠিক মতো রাখা, যাতে করে আমাদের শরীর ভালো থাকে, মন ভালো থাকে, আমরা সারা দিনের পরেও অন্ততপক্ষে ভালোভাবে থাকতে পারি, একটা এনার্জি সহ আমাদের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি গুলো করতে পারি। এগুলোর জন্য নানা রকম ভাবে করা যায়। যৌগিক পদ্ধতিতে অনেক কিছু আছে। সে যেই পদ্ধতিগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমরা সূর্য নমস্কারের কথা বলি। এই যে সূর্য নমস্কার হচ্ছে একটা খুব ভাইটাল জায়গা। 12টা পশ্চার আছে, টোটাল 24 বার করতে হচ্ছে একটা রাউন্ড সূর্য নমস্কার করতে গিয়ে। অর্থাৎ এই সূর্য নমস্কার গোটা বডির ব্যায়াম হয়ে যাচ্ছে, এবং সূর্য নমস্কারের ইফেক্ট হচ্ছে বডিতে ভিটামিন ডি তৈরি হয় এবং ইমিউনিটি তৈরি হয়। এই সূর্য নমস্কার করলে আমাদের শরীর ভালো থাকবে, ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট গুলো হবে, আমাদের সব যন্ত্রপাতিগুলো ভিতরে যেগুলো আছে, সার্কুলেটরি সিস্টেম, আমাদের রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, সব সিস্টেমগুলো আমাদের টিউনড হয়ে যাবে, ঠিক মতো ফাংশন করবে। এছাড়াও আছে একটা জিনিস, আমাদের ওম চান্টিং এর কথা বলা হয়। এই ওম চান্টিং হচ্ছে একটা ভাইব্রেশন। আমরা জানি জামা কাপড়ও কাচা হয় ভাইব্রেশন দিয়ে, আমরা জানি কানের ময়লা পরিষ্কার করা হয় ভাইব্রেশন দিয়ে। এইরকম ভাবে ঠিক একইভাবে আমাদের মনের মধ্যে যে ক্ষতগুলো আছে, আমার মনের মধ্যে গুলো যে খারাপ জিনিসগুলো আছে বা দুর্বল জায়গাগুলোকে আছে, সেইগুলোকে আমরা এই ওম চান্টিং এর ভাইব্রেশন দিয়ে আমরা ওটাকে ঠিক করব। তো এই যে এই সাউন্ডটা একটা এই সাউন্ডটা কি করছে না, যত রকমের এনার্জি আছে, আমার যত এনার্জি আছে বডিতে, সবগুলোর সাথে কানেক্ট করছে। এবং কি করছে, আরো কি করছে না, এটা এনভায়রনমেন্ট, কোনো মানুষের তার চারিপাশের যে এনভায়রনমেন্টকে, সেইটাকে ক্লিন করে দিচ্ছে এবং পজিটিভ এনার্জি তৈরি করছে। কি করে না, এই ভাইব্রেশনটা দিয়ে, এবং তাকে হিলিং করছে। এবং কি হচ্ছে না, এই যে তার মধ্যে যে একটা অরা আছে, সেই এটাকে পিউরিফাই করছে। এইগুলো হচ্ছে ওমকারের উপকারিতা। বডির মধ্যে যে টক্সিন গুলো থাকে, যার জন্য আমরা স্ট্রেসফুল সিচুয়েশনে চলে যাই, আমাদের মানসিক অবসাদ হয়, শারীরিক ক্লান্তি দেখা দেয়, সেইগুলো জন্য এইটা কিন্তু টক্সিন গুলো রিলিজ করতে সাহায্য করে ওমকার ভাইব্রেশন। বিশেষ করে ওম চান্টিং যারা উচ্চারণটা করেছে, যারা রেগুলার প্র্যাকটিস করে থাকে, দে ক্যান ফিল ভেরি নাইসলি, দে ক্যান ফিল the experience what is going on within his body or body. তার পুরো কক্সিক্স থেকে মিড ব্রেন পর্যন্ত একটা ভাইব্রেশন হয়, এবং তার রিবস গুলো, পুরো বডিটা একটা ভাইব্রেশন হয়, এবং সেই সময় মনে হয় বোধহয় একটা বেশ উঁচু জায়গায় উঠে গেছে। অ্যাকচুয়ালি সে উঁচুতে ওঠেনি, কিন্তু বডিটা এতটাই হালকা হয়ে গেছে মনে হয় যে সে নিজে বোধহয় ওরকম মনে হয় উঁচু জায়গায় চলে গেছে। এই যে আমরা কেন যোগ করব বলবো, এতক্ষণ আমরা বললাম যে ফিজিওলজিক্যাল বেনিফিট, ফিজিক্যাল বেনিফিট, অ্যানাটমিক্যাল বেনিফিট, সাইকোলজিক্যাল বেনিফিট, অনেক কিছু বললাম। এখন আমরা একটা এডুকেশনের বলছি। আজকে এরকম অনলাইন এডুকেশন চলছে, ছেলেমেয়েরা সব শিখছে, বলছে, নানা রকম একাডেমিক সাবজেক্ট গুলো শিখছে, কিন্তু এখানে যোগের মাধ্যমে কিন্তু একাডেমিক এর কিছু জিনিস শেখানো যায়। যেমন এখানে দেখুন, সবগুলো পশ্চাৎ দিয়ে দেখানো আছে। বাঁ দিক থেকে ওপরে যদি দেখি, এ, তারপর একটা বি, তারপর একটা সি, তারপর একটা ডি, তারপর একটা ই, এইভাবে বিভিন্ন পশ্চারের মাধ্যমে এ টু জেড একদম পুরো দেখানো যাচ্ছে। আমরা এইভাবেও কিন্তু ছেলে মেয়েদেরকে শেখাতে পারি উইদাউট গিভিং ফোর্স। বাচ্চাদেরকে কোনো ফোর্স না অ্যাপ্লাই করে আমরা এরকম ছবি দিয়ে কিন্তু তাদেরকে এবিসিডি শেখাতে পারি, লেটারের পরিচিতিটা আমরা কিন্তু করাতে পারি এইভাবে। এবং বড়দেরকে তাদেরকে আরো অ্যাকিউরেসি করিয়ে এটা ভালো করে করাতে পারি। নেক্সট স্লাইড। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। তো এই যে এরপরে আমরা আসছি প্রাণায়ামের কথা বলছি, যে প্রাণায়াম প্র্যাকটিস কি করে না, রেগুলেটস পিউরিফিকেশন অফ ইন্টারনাল সিস্টেম অ্যান্ড অর্গানগুলো যেগুলো আছে, সেগুলো সিস্টেমগুলোকে রেগুলেট করে, এবং অ্যাক্টিং অ্যাজ এ সুপিরিয়র অ্যান্ড এবল সাপ্লিমেন্ট টু আসানাস।
এই আসনের পরে অ্যাকচুয়ালি অনেকে বলে যে আসন না করে প্রাণায়াম করতে যায়। আমরা যারা ট্র্যাডিশনাল যোগে বিশ্বাসী তারা কখনো এটাকে বলবো না যে একেবারে ডাইরেক্ট প্রাণায়াম করো, তারা ইফেক্ট পাবে না খুব একটা, তারা ব্রিদিং এক্সারসাইজ করে ফেলবে। অ্যাকচুয়ালি প্রাণায়াম করতে গেলে কোনো একটা নির্দিষ্ট আসনে দীর্ঘক্ষণ ধরে বসে থাকতে হয়। যতক্ষণ না আপনি মাস্টার ওভার দ্য আসন হচ্ছেন ততক্ষণ প্রাণায়াম করা উচিত নয়। এখানে আর কি হয় না, এনার্জি যেটা জেনারেটেড হয় বডিতে, সেই এনার্জিটা বিভিন্ন যে নাড়িগুলো আছে সেই নাড়িগুলোর মাধ্যমে এটা চ্যানেলাইজ হয়। এটা মেডিটেশনের একটা পথে দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এটা ডেফিনেটলি এই প্রাণায়াম ডেফিনেটলি একটা প্রিভেন্টিভ মেজার হিসেবে কাজ করে কোভিড-19 কারণ এই আমি পরের স্লাইডে আসবো যখন, তখন বোঝাতে পারবো যে কেন এটা এই প্রাণায়াম করে। প্রথম কথা হচ্ছে প্রাণায়ামে আমার কি এফেক্ট হয়, একটা সব থেকে বড় ইফেক্ট হচ্ছে যে আমার শরীরের মধ্যে যে বায়ু ঢুকছে সেই বায়ুর ম্যাক্সিমাম অক্সিজেনটা আমরা শরীরে ইউটিলাইজ করতে পারছি, অর্থাৎ ইউটিলাইজেশন অফ অক্সিজেন ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ এনার্জি আমার অনেক বেশি তৈরি হচ্ছে, অর্থাৎ গোটা বডিকে আমি এনার্জি সাপ্লাই করতে পারছি। এবং মজার ব্যাপার, শুনলে অবাক হবেন, যে হয়তো অবাক নাও হতে পারেন যদি জানা থাকে, মোরারজি দেসাই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস তাদের ওখানে তারা যেটা করছে, তারা ক্যান্সার পেশেন্টের উপরে কাজ করছে, ক্যান্সার পেশেন্টের উপরে অক্সিজেনের সাপ্লাই দিয়ে তারা কাজ করাচ্ছে। এবং শুধু ওখানে না, আমাদের পশ্চিমবঙ্গে আছে পাঁশকুড়া বনমালী কলেজের প্রিন্সিপাল আছেন, প্রিন্সিপাল স্যার, তিনি এরকম ভাবে ক্যান্সার সেলের উপরে কাজ করাচ্ছেন, অক্সিজেনের সাপ্লাই, ফ্লো অফ অক্সিজেন বাড়িয়ে দিয়ে এই ক্যান্সারটাকে ভালো করার ব্যবস্থা চিন্তা ভাবনা করছেন বা গবেষণা করছেন। তো যাই হোক, আমার এই প্রাণায়াম করার ফলে যেটা হয় সেটা কি হচ্ছে, স্লাইড গুলো, প্রাণায়াম করার ফলে যেটা হয় আমাদের বডিতে স্ট্রেংথ তৈরি হয় এবং অক্সিজেন সাপ্লাই বেশি হয়, এটা তো বললাম। আর কি হচ্ছে না, আমাদের কিভাবে ব্রিথ করতে হয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাস কিভাবে নিতে হয়, সেইটা আমাদের প্রাণায়াম শেখায়। প্রাণায়াম আমাদের কি করে, বডিকে ট্রাঙ্কুলাইজ করে দেয় বা কামনেস নিয়ে আসে আমাদের এই প্রাণায়াম। এছাড়া আমাদের যৌগিক প্র্যাকটিসের মধ্যে যেগুলো করায় আমাদের শরীরের বেসিক মাসকুলার ফিটনেস, কতগুলো বেসিক কম্পোনেন্টস আছে, সেই কম্পোনেন্টস গুলো ডেভেলপ করায়, যাতে করে আমরা রেগুলার যে অ্যাক্টিভিটি, আমাদের হাউস হোল্ড অ্যাক্টিভিটি বা ডেইলি লাইফ অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো আরামসে করতে পারি। আমাদের মোবিলিটি বাড়ায়, আমাদের জয়েন্টের রেঞ্জ অফ মোশন বাড়ায়, এগুলো, এবং এজিং প্রসেসকে ডিলেট করে দেয়, কার্ডিওভাস্কুলার এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়, এগুলো হয় এই প্রাণায়ামগুলোর মধ্যে। খুব ইম্পর্টেন্ট প্রাণায়াম হচ্ছে কোভিড-19 জন্য, যেটা ইমিউনিটি বাড়ানোর জন্য, যা বারবার বলা হচ্ছে যে ইমিউনিটি যাদের কম তারা কিন্তু অ্যাফেক্টেড হবে হাইলি এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ইমিউনিটি আমার বাড়ানো যায় কি করে? এক হচ্ছে প্রোটিন সাপ্লিমেন্টটি আমরা খাওয়া দাওয়া করে করতে পারি, আর এক হচ্ছে আমরা তার সাথে আরেক রকম ইনডাইরেক্টলি খাওয়া, যে এয়ার পাস করিয়ে, এনার্জি পাস করিয়ে, ভ্রামরী প্রাণায়াম ইজ ওয়ান অফ দেম। ভ্রামরী যেখানে আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে খুব বেশি ভাবে, কারণ নাইট্রিক অক্সাইড জেনারেট করে। নর্মালি আমাদের শরীরে কিন্তু নাইট্রিক অক্সাইড জেনারেট হয়, নর্মালি হয়, এবং সেইটাকে আরো বেশি ত্বরান্বিত করে দেয় এই ভ্রামরী প্রাণায়াম। এবং এটা প্রুভড হয়েছে, এটা দেখা গেছে, বিভিন্ন গবেষণায় পাবলিশ হয়েছে, ইভেন নেচার গ্রুপ অফ পাবলিকেশনেও কিন্তু তাদের এখানে জার্নালে পাবলিশ হয়েছে। দেখা গেছে যে ভ্রামরী প্রাণায়ামের ফলে যে নাজাল নাইট্রিক অক্সাইড, নাজাল প্যাসেজের মধ্যে নাইট্রিক অক্সাইড অনেক বেশি ভাবে তৈরি হয়ে যাচ্ছে, এবং বলছে সেটা প্রায় 5 টাইমস তৈরি হয়ে যাচ্ছে। এবং কিছুদিন আগে একটা পেপারে আপনার দেখেছিলেন যে নোবেল অ্যাওয়ার্ডটি 1998-এ যিনি পেয়েছিলেন, লুইস জে ইগনেরো, উনি বলেছিলেন যে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়লে পরে কোভিড-19 থেকে আমরা মুক্ত হতে পারি, এটা বলছেন। তো সেইটার সাথে আমাদের কিন্তু এই প্রাণায়ামের অনেকটাই মিল আছে। এবং একটা কথা শুনবেন, জানবেন যে বলছে যে গরমের দেশে নাকি এটা কম হয়, যদিও এটা
একেবারে হাইলি প্রুভড নয়, তবু এটা এতে তাই যদি হয় তাহলে আমাদের সূর্য ভেদন প্রাণায়াম করলে শরীর কিন্তু এমনি গরম থাকবে। সুতরাং এই যে নাইট্রিক অক্সাইড তৈরি হওয়া, এটার ফলে আমাদের কিন্তু শরীরে প্রচুর পরিমাণে ইমিউনিটি তৈরি হচ্ছে, বডিতে এনার্জি তৈরি হচ্ছে। আর কি হচ্ছে না, ব্লাড সার্কুলেশন লাঙে প্রচুর ভাবে বেড়ে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেন সাপ্লাই বেড়ে যাচ্ছে। অর্থাৎ অক্সিজেন হচ্ছে আমাদের মেন জায়গা, যে জায়গায় মেন একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা আমাদের বডিতে এনার্জি দেয়। এই এনার্জি রাখতে বলছে, সবসময় বলছে এনার্জাইজড থাকতে। সেই এনার্জি লেভেলটার জন্য অক্সিজেন সাপ্লাইকে বাড়াতে হবে। তার কিন্তু কোনো দোসর নেই প্রাণায়াম ছাড়া। প্রাণায়াম হচ্ছে একমাত্র যেটা খুব বেশি ভাবে অক্সিজেন সাপ্লাইকে বাড়াতে পারে বা এনার্জি সাপ্লাই করাতে পারে। তো আর একটা কি না, নাইট্রিক অক্সাইড প্রডিউস হচ্ছে নজাল ক্যাভিটিতে, তার জন্য কি হচ্ছে যে ফ্লোটা বেড়ে যাচ্ছে অক্সিজেনের, এবং তার সাথে সাথে কি হচ্ছে না, ব্লাডে এটা অক্সিজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই বাড়াটা নাইট্রিক অক্সাইড তাতে কি হচ্ছে, বাড়ার সাথে সাথে আরো একটা হচ্ছে যে আমাদের হাই ব্লাড প্রেশার যদি হয়ে থাকে সেটা রিডিউস করে দিচ্ছে। আর একটা বড় জিনিস যেটা হচ্ছে যে ভয়েও অনেক সময় হয়ে যায়, যে হার্ট অ্যাটাক হয়ে যায়, ব্লাড ক্লট করে যায়, সেইগুলোর থেকে আমাদের কিন্তু এগুলো বাঁচিয়ে দেয়। তো যাই হোক, এগুলো আমাদের প্রাণায়ামের বললাম এফেক্ট। তো আর কতগুলো আমাদের হেলথ বেনিফিট কপালভাতির একটা আছে, যে কপালভাতি আর একটা যে ক্লিয়ার করে আমাদের কোভিড-19 যেটা হয়, যে ইনফেকশন গুলো হয় সাইনোভিয়াল চ্যানেল গুলোতেও হয়। সুতরাং এই সাইনোভিয়াল চ্যানেল গুলোকে আমাদের কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে কপালভাতি, মানে একটা ক্রিয়া। দিস ইজ নট প্রাণায়াম, এটা একটা ক্রিয়া, ডেফিনেটলি একটা ক্রিয়া। এটা ক্লিনসিং প্রসেস, যার জন্য বলছে কপালভাতি ক্রিয়া। এটা লাং ক্যাপাবিলিটি ইমপ্রুভ করে, এটা মিউকাস গুলোকে এয়ার প্যাসেজের মধ্যে সেগুলোকে রিলিভ মানে এ করে নষ্ট করে দেয়, এবং কনজেশনটাকে থেকে কনজেশন যদি থাকে এবং নাজাল ব্লকেজ যদি থাকে সেই ব্লকেজটাও খুলে যায়। এটা ব্লটিংকে রিডিউস করে, এবং নাড়ি বা চ্যানেল, যে চ্যানেলগুলো দিয়ে আমাদের এনার্জি গুলো সাপ্লাই হয়, বায়ুর সাপ্লাই যায়, সেই চ্যানেলগুলোকে আমাদের ক্লিয়ার করে, ওয়েট লস করতে সাহায্য করে, প্রমোটস ডাইজেশন এবং কন্ট্রোলস অ্যাপিটাইট। সব থেকে বড় জিনিস হচ্ছে এটাও তাই, ডাক্তাররা বারবার বলছে অ্যাপিটাইটটা যেন ঠিকঠাক থাকে, সেটার দিকে খেয়াল রাখবেন। এবং এই কপালভাতি করার ফলে একদম ব্রেন খুব ভালোভাবে রিফ্রেশড হয় এবং মাইন্ড খুব কাম হয়ে যায়। আর কি না, আমাদের সূর্য নমস্কারের কথা আমি প্রথম বলে দিচ্ছি, যে সূর্য নমস্কার যেটা হয়, ইমিউনিটি তৈরি হয়, এবং সেটা সব থেকে ভালো হচ্ছে যে আপনার রেসপিরেটরি প্যাসেজ গুলোকে ক্লিন এবং স্মুথ করে দেয়। আর যদি এটা সকালে করা যায় সূর্য ওঠার সাথে সাথে, তাহলে আমাদের বডিতে ভিটামিন ডি প্রচুর পরিমাণে তৈরি হয়। এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও কিন্তু এখন প্রচুর দেখা যাচ্ছে। আর আমরা একটা জিনিস, আমরা আর প্রায় শেষের দিকে চলে এসেছি, যে কয়েকটা জিনিস আমার না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা এত চক্রের কথা বলি, হ্যাঁ, শর্ট চক্র, এই যে চক্রগুলো, এই চক্র আমাদের একটা খুব ভালো ভূমিকা পালন করে। আমাদের চক্রগুলোকে স্টিমুলেট করতে হবে, জাগরণ করতে হবে। এই যে চক্রগুলো আছে, সেই চক্রগুলোর মধ্যে আমাদের খুব বেশি ভাবে ইম্পর্টেন্ট হচ্ছে যে অনাহটা চক্র। এই সব চক্রগুলো সুষুম্না কাণ্ডের মধ্যে আছে, বিভিন্ন পজিশনে আছে। তার মধ্যে যেমন মণিপুরের চক্র হচ্ছে নাভিস্থানে আছে। এটা কি করে না, লিভার, স্টোমাক, স্প্লিন এগুলোকে খুব বেশি ভাবে কন্ট্রোল করে বা তার ফাংশনটাকে রেগুলেট করে। স্বাধিষ্ঠান চক্র কি করে না, এটা রিপ্রোডাক্টরি অর্গানের এতে কাজে দেয়। সেটা আমাদের এইটার ক্ষেত্রে যে খুব বেশি কোভিড-19 ক্ষেত্রে খুব বেশি কাজে দেবে তা নয়, তবুও কিছুটা আছে, যেমন কিডনির ফাংশনিং কে এবং লোয়ার অ্যাবডোমেনকে এটা ডেভেলপ করতে সাহায্য করে, কিডনির ফাংশনিং কে ভালো করতে সাহায্য করে। মূলাধারা চক্র, সেটা অ্যানাস রিজিয়নে আছে, সেইটা কাজ হচ্ছে যে যত রকমের পাওয়ার গুলো আছে এবং এনার্জি গুলো আছে সেইগুলোকে তৈরি করে। এই অনাহটা চক্র
এটা হার্টকে তৈরি করে, যেটা আমাদের এখন মারা যাওয়ার জন্য খুব বেশি, বা কোভিড-19 জন্য যারা যাচ্ছে তাদের হার্টটা স্ট্রং উইক হয়ে যাচ্ছে, সেই হার্টটাকে স্ট্রং করার জন্য এই অনাহটা চক্র খুব বেশি ভাবে সব প্রযোজ্য। এবং শব্দ ব্রহ্ম, একটা যে নাদ, একটা সাউন্ড, যেটা এখন ডক্টর সঞ্জয় মুখার্জি আপনার কেডি কলেজে শ্রীরামপুরে যে করছে, যে নাদ যোগা, তার উপরে করছে, এই সাউন্ডটা দিয়ে তার হার্টকে স্ট্রং করছে, যেটা আমরা কিন্তু এই ভ্রামরী প্রাণায়াম দিয়ে করতে পারি। তো এই অনাহটা চক্রকে আমরা স্টিমুলেট করতে পারি কিভাবে, এটা এখানে আমাদের কিভাবে করতে পারি, ভুজঙ্গ আসন করাতে পারি, শশঙ্গ আসন করাতে পারি, উষ্ট্রাসন, ময়ূরাসন, গোমুখাসন, সেতুবন্ধাসন, অল্টারনেটিভ নোজ ব্রিদিং, একটার পর একটা এরকম ভাবে আলাদাভাবে ভ্রামরী প্রাণায়াম, ভক্তি যোগা এবং মন্ত্র যোগা আর ওমকার, এই যে জিনিসগুলো, এইগুলো করলে আস্তে আস্তে আমার অনাহটা চক্র আস্তে আস্তে স্টিমুলেটেড হবে। তাতে কি হবে না, আমার অ্যাস্থমা, তারপরে অ্যালার্জি, নিউমোনিয়া, হার্ট ডিজিজ, এইগুলো থেকে আমি মুক্ত হব। এবং এই যে চক্রটা, এই চক্র অনাহটা চক্র হচ্ছে কন্ট্রোল করে বাকি 6টা চক্রকে। এই বাকি 6টা চক্রকে অনাহটা চক্র কন্ট্রোল করে, অর্থাৎ কাউকে কোনো রকম বেগরবাই করতে দেয় না, যদি ঠিক মতো অনাহটা চক্র হয়ে থাকে। এরপরে বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র হচ্ছে গলার কাছে থাকে, যেটা এই কোভিড-19 জন্য খুব বেশি ভাইটাল। এই গলার কাছে যে গ্ল্যান্ড গুলো আছে, যে মাসল গুলো আছে, যে টিস্যু গুলো আছে, যে নার্ভ গুলো আছে, সেগুলোকে স্টিমুলেট করে, সেইটাকে স্টিমুলেট করতে পারলে সেগুলো এনার্জাইজড হবে এবং সেটা ভালো থাকবে। তাতে কি হচ্ছে না, আমি একদম স্পেসিফিক্যালি আমি একটা প্রাণায়ামের কথা বলি, যে সেটা হচ্ছে যে উজ্জায়ী প্রাণায়াম, যেটা বিশুদ্ধি চক্রকে খুব বেশি ভাবে স্টিমুলেট করতে সাহায্য করবে বা করবে। এছাড়া আরো অনেক কিছু করা যায়, শোল্ডার স্ট্যান্ড করা যায়, হলাসন, মৎস্যাসন, সিংহাসন, উষ্ট্রাসন, উজ্জায়ী প্রাণায়াম তো বললাম, আর মন্ত্র চান্টিং, এইগুলো দিয়েও কিন্তু ওই বিশুদ্ধি চক্রকে স্টিমুলেট করা যায়, জাগরণ করা যায়। তো যাই হোক, আমি এই বাকি চক্রগুলো নিয়ে আর খুব একটা বেশি বলছি না। আমরা এখন যেটা বলছি যে এইভাবে আমরা কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি কোভিড-19 থেকে, আমাদের স্ট্রেসটাকে ফ্রি করতে পারি। একদম যৌগিক রিল্যাক্সেশন মেথড, যোগ নিদ্রা যেটা আছে, সেইটা দিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে আমরা দেখাতে পারি যে যোগ নিদ্রা দিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে আমরা নিজেদের মধ্যে থেকে টক্সিন গুলোকে বার করতে পারি, আমাদের বডি রিল্যাক্স হয়ে যায়। এইবার কথা হচ্ছে যে যোগকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হচ্ছে। এই যে ছবিগুলো আমি দেখিয়েছি, এগুলো হচ্ছে পাওয়ার যোগ বলে। আজকে বিদেশে এই ধরনের যোগগুলো ব্যবহার করা হচ্ছে স্লিং ইউজ করে। আমরা এখানে কিন্তু এটা আমাদের কনসেপ্ট নয়, এখন আমাদের এরা করছে। এর আগের স্লাইডটা দেবো একটু। হ্যাঁ, তো হ্যাঁ, এটা আমার এক ছাত্রের বানানো, কোন্নগরে করা ছাত্রের নিজের পারফরমেন্স। ও এখন ওদেরকে দেখে এইভাবে স্লিং ইউজ করছে। এটা খারাপ কিছু না, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যে নেক্সট স্লাইড, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন যোগ প্র্যাকটিস করব, তখন কিন্তু কতগুলো নীতিকে আমাদের ফলো করতে হবে। সেই নীতিগুলো হচ্ছে স্লো, কন্টিনিউয়াস, রিথমিক অ্যান্ড কমফোর্টেবল। এই কয়েকটা কথা মনে রাখা, স্লোলি করতে হবে, রিদমিক্যাল ওয়েতে করতে হবে, অর্থাৎ কন্টিনিউটি থাকবে মুভমেন্টটার, আর হচ্ছে কন্টিনিউয়াস হবে, আর কি না রিল্যাক্স হবে। পশ্চাৎটা আমি খুব কষ্ট করে করছি, এইটাতে কিন্তু যোগের এফেক্ট পাওয়া যাবে না, এক্সারসাইজের এফেক্ট পাওয়া যাবে। অর্থাৎ যোগের এফেক্ট হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, বডিকে ট্র্যাঙ্কুলাইজ করে, কাম অ্যান্ড কমফোর্ট দেয়, সেটা কিন্তু পাওয়া যাবে না এক্সারসাইজে। রিল্যাক্সেশন হয় না বলছি না, অনেক মেথড আছে, তার মধ্যে জ্যাকবসনস রিল্যাক্সেশন, প্রগ্রেসিভ রিল্যাক্সেশন মেথড খুব বেশি ভাবে প্রচলিত, সেটাই করায় অনেকেই। কিন্তু তাদের যে ধরনের স্ট্রেস তৈরি হয়, এখানে কিন্তু সেই স্ট্রেসটা তৈরি হয় না। আরেকটা হচ্ছে যে ওপেন স্পেসে করতে হবে। 2 হচ্ছে যে কোনো রকমের চাপ দেওয়া যাবে না। আর তারপরের পয়েন্ট হচ্ছে খালি পেটে করতে হবে, মন ঠান্ডা রেখে। যখন যে
যৌগিক প্র্যাকটিসটা করতে চাইছি সেইটা যে জায়গা শরীরের যে জায়গার উপরে প্রযোজ্য হচ্ছে সেই জায়গায় মনটাকে নিয়ে যেতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। তাড়াহুড়ো করলে যোগের কোনো এফেক্ট পাওয়া যাবে না। নেক্সট স্লাইড প্লিজ। দেবু নেক্সট স্লাইড। দেবু, হ্যাঁ, তো তাড়াহুড়ো করা যাবে না, ব্যস্ততা দেখা যেন যাবে না। আমাদের দেখতে হবে সব সময় যে একদম শুদ্ধ মনে একটা জায়গায় মনকে বিজি রেখে কাজগুলো করতে হবে। যার জন্য আমি বলছি যে একটা কথা যে বি বিজি ইফ ইউ আর ফ্রি, বি ফ্রি ইফ ইউ আর বিজি। আপনি বিজি থাকুন যদি আপনি ফ্রি থাকেন, অর্থাৎ ফ্রি যদি থাকেন কোনো একটা ভালো কাজে ব্যস্ত থাকুন, সেটাতে ব্যস্ত একদম মনকে উজাড় করে দিন। ওই বাইরের যে অবজেক্টস গুলো আছে যেগুলো আপনার হিন্ড্রান্স হচ্ছে, অন্যান্য কাজের ক্ষেত্রে বাধা প্রাপ্ত করছে, সেগুলো থেকে ফ্রি করে রাখুন, সেগুলো থেকে দূরে রাখুন। আর বি ফ্রি ইফ ইউ আর বিজি। যদি আপনি বিজি থাকেন, সত্যি সত্যি এখন যদি কোনো কাজে বিজি থাকেন, সে আপনার এই লেকচার শোনা হোক, লেকচার দেওয়া হোক, কিপ ইয়োরসেলফ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ ওয়ার্কস, যেটা আপনার এই কাজে ক্ষতি করবে না। এইগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা এই যে ছবিটা দেখাচ্ছি, একটা গাছ, তার উপর একটা মানুষ এক পায়ে দাঁড়িয়ে আছে, গাছটা যেভাবে তার ব্যালেন্স করে এত শাখা প্রশাখা সত্ত্বেও নিজেকে বাঁচিয়ে রেখে মাথা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারছে, একটা মানুষও ঠিক একই রকম ভাবে বিভিন্ন ঝড় ঝঞ্ঝা সমস্যা, শারীরিক, পারিবারিক, সামাজিক, এই যে সমস্যাগুলো, সেগুলো ওভারকাম করেও কিন্তু এরকম ব্যালেন্স লাইফ লিড করতে পারবে। আর যদি ব্যালেন্স লাইফ লিড করতে পারে, অর্থাৎ হেলথ ভালো করে রাখতে পারে, তাহলে আমার বাঁদিকের যে ছবিটা, একজন মহিলা যে হাত দুটো পিছনে দিয়ে তার আনন্দ প্রকাশ করছে, তার ওয়েলবিংটাকে দেখছে, অর্থাৎ আনন্দময় কোষটা সে কিন্তু অ্যাভেল করতে পারছে। তার মনোময় কোষ, তার প্রাণময় কোষ, এইগুলো যেমন ভাবে ডেভেলপ করে এসেছে, ঠিক সেরকম ভাবে আস্তে 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 একটার পর একটা 4টে কোষকে ডেভেলপ করে পঞ্চম কোষ আনন্দময় কোষে এসেছে। আনন্দ, কমপ্লিট ব্লিস, অর্থাৎ সুপ্রিম কনসাসনেসে পৌঁছে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আবার আমার তরফ থেকে কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার এই সুন্দর প্রেজেন্টেশনটা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং সেই সাথে সাথে আমাদের যদি কারোর কোনো এই বিষয়ের উপর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। তো এইবার আমরা সুমন্ত দাস স্যারের হাতে আমি তুলে দিচ্ছি। স্যার কিছু বলবেন বলে। এরপরে আমাদের সেকেন্ড সেশন, বর্তমানে করোনা নামক মহামারীর আক্রমণের তীব্রতা এবং লকডাউন জনিত পরিস্থিতিতে জনজীবন যখন গৃহবন্দী, তখন হতাশা ও একঘেয়েমি জীবনযাপন প্রণালীতে সকলেই ক্লান্ত। তাই এবার আলোচিত হবে যোগার দ্বারা শারীরিক সক্রিয়তার প্রয়োজনীয়তা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কোভিড-19 জনিত পরিস্থিতিতে। এরপর রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা রাখবেন সম্মানীয় ডক্টর সঞ্জীব মৃধা মহাশয়, যিনি প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, যাদবপুর ইউনিভার্সিটি। He speak on necessity of physical activity and yoga in the COVID-19 pandemic. ওনার বলিষ্ঠ বক্তব্য দ্বারা আমাদের সমৃদ্ধ করবেন। আমি স্যারকে বলতে অনুরোধ জানাচ্ছি। সকলকে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং অর্গানাইজিং আজকের এই সেমিনারের যারা অর্গানাইজিং কমিটির মেম্বার রয়েছে, সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এরকম একটা তুলে ধরতে পারার জন্য আমি নিজে
গৌরবান্বিত বোধ করছি এবং আন্তরিক কৃতজ্ঞতা। যারা পার্টিসিপেন্ট আছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এবং আজকের সেমিনারের আরেকজন বক্তা আছেন যিনি ডক্টর মলয় মুখোপাধ্যায়। তিনিও যথেষ্ট অভিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তি। মলয়দাকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের বক্তব্যের মূল পয়েন্টে চলে যাই যে নেসেসিটি অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড যোগা ইন দ্য কোভিড-19 প্যান্ডেমিক। এখানে আমি প্রথমে বলে নিতে চাই, রিপিটেশন বলে ভালো লাগবে না। দ্বিতীয় যে জায়গাটা হলো যে কোভিড-19 যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন এটা সারা পৃথিবীতে এর একটা প্রভাব পড়েছে এবং একটা অনিশ্চিত জীবনযাপনের মধ্যে দিয়ে আমরা অনিশ্চিত জীবন আমাদের প্রত্যেকের কাছেই প্রতিদিনের যে আমাদের প্রাত্যহিক জীবনে তার একটা উপস্থিতি এসে পড়েছে। তার প্রধান কারণ হচ্ছে আজকের দিনে মানুষ যতটা গবেষণা, যতটা কিছু সম্পর্কে একটা জেনেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু কোভিড সম্পর্কে অনেক ধারণায় আমাদের ক্লিয়ার নয়, কারণ এইটা পুরোপুরি গবেষণা করে এখনো তার বিস্তার, তার কি উপায় তাকে নিয়ন্ত্রণ করা যায়, এগুলো সব আমাদের যে ধারণাগুলোর উপর বেস করে আমরা এতদিন আমাদের হেলথ, আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ নিয়ে আমরা এতদিন চলে এসেছি, সেইটাকেই কাজে লাগিয়ে এবং সম্পর্কে যে ধারণাগুলো আপাতত তৈরি হয়েছে কিছুদিনের মধ্যে, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। তো এই যে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, এখানে আমরা যারা ফিজিক্যাল এডুকেশন কোর্সের মধ্যে থেকে এসেছেন তাদের একটি টপিক ছিল কমিউনিকেবল ডিজিজ। এবং এই কমিউনিকেবল ডিজিজ বিষয়টি যখন উপস্থাপনা করা হতো ক্লাসে, আমরা শিক্ষক হিসেবেও আমরা খুব কনফিউজড ছিলাম যে এগুলো নিয়ে আলোচনার কি দরকার। এবং এই আমরা এপিডেমিক, এন্ডেমিক এই কথাগুলোই শুনেছিলাম এবং প্যান্ডেমিক কথাটা মুভ করো না, স্লাইডটা মুভ করো না, এখন ফার্স্ট স্লাইড। প্যান্ডেমিক কথাটা আমাদের মধ্যে কিন্তু এত বেশি মানুষের কাছে এখন সকলেই প্যান্ডেমিক কথাটি জানে, এপিডেমিক কথাটি সম্পর্কে জানে, তারপরে কোয়ারেন্টাইন সম্পর্কে জানে। তো এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করতাম তখন আমাদের কমিউনিকেবল ডিজিজ এইটা নিয়ে আমাদের মধ্যে তত বেশি গুরুত্ব না থাকলেও একটু ইনফরমেশন রাখার জন্যই আমরা সেটাকে রাখতাম। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে যেখানে যে বয়সে এখন আছি না, যে অবস্থায় আছি না কেন, দেখা গেল যে এই একটা মহামারীর মধ্যে প্রত্যেকেরই একটা নিজস্ব কর্তব্য থাকে এবং সেখানে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে বেঁচে ওঠার একটা তাগিদ প্রত্যেকের মধ্যে থাকা দরকার এবং সেই কৌশল জানা দরকার এবং সেই সম্পর্কিত জ্ঞানও থাকা দরকার। এখন এক্ষেত্রে আমরা দেখেছি যে ফিজিক্যাল এক্সারসাইজ, যোগ বিভিন্ন ক্ষেত্রে এটা কাজ করে থাকে। তো বিভিন্ন ক্ষেত্রে এটা কাজ করে, বিভিন্ন রকমের ভাবে এটা কাজ করে। যেমন জেনারেল হেলথ কন্ডিশন ভালো রাখার জন্য কাজ করে, যেমন যোগ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে থেরাপি হিসেবে ব্যবহার করা হয়। তো এই যে মূলত দুটি দিকে এদেরকে ব্যবহার করা হয়, জেনারেল হেলথ এবং ওয়েলবিং এর জন্য, জেনারেল পপুলেশনের জন্য আমরা ব্যবহার করি। থেরাপি আমরা ব্যবহার করি বিশেষ কোনো শারীরিক বা মানসিক দিক থেকে অসুবিধা রয়েছে এমন ব্যক্তিদের, মেন্টাল হেলথ এবং বিহেভিয়ারের দিক থেকে তেমন ব্যক্তি এবং ফিজিক্যাল হেলথ, যাদের দু একটা এক্সাম্পল দিলে বলা যেতে পারে, যেমন ডাইজেস্টিভ ডিসঅর্ডার হতে পারে, যেমন লাং রিলেটেড প্রবলেম হতে পারে। তো এই ধরনের যাদের প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে বা অনেকের মধ্যে আমাদের সাবক্লিনিক্যাল প্রবলেম থাকে, ফিজিক্যাল লেভেল, মেন্টাল লেভেল, তো এই জায়গাগুলোর উপরেই আমরা এতদিন যাবৎ মূলত আমাদের এক্সারসাইজটাকে ব্যবহার করেছি। কারণ পাশ্চাত্য এক্সারসাইজ সায়েন্স দুটো সত্তায় বিশ্বাস করে, একটা হচ্ছে ফিজিক্যাল বডি
আর একটা হচ্ছে মাইন্ড বডি। এবং মাইন্ড বডির রিলেশনশিপটা যদি ঠিকমতো ভাবে রাখা যায় তাহলে আমাদের হেলথ কন্ডিশনটা থাকবে। এবং হেলথ কন্ডিশন থাকাটা হচ্ছে কি কন্ডিশন ফর ওয়েলনেস, যেখানে মলয়বাবু শেষ করলেন ওয়েলনেস বলে। তো ওয়েলনেসের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হলো হেলথ কন্ডিশন। হেলথ কন্ডিশনের আগের কন্ডিশন হলো অ্যাবসেন্স অফ ইলনেস। তাহলে আজকে কোভিড-19 যে সিচুয়েশন, এই কোভিড-19 সিচুয়েশনটা আমাদের প্রত্যেকের কাছেই একটা থ্রেট বা চ্যালেঞ্জ আকারে এসেছে, সেটা আমাদের ইলনেসের দিকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে ইলনেস থেকে আমাদের হেলথ কন্ডিশনে আসতে হবে। হেলথ হচ্ছে নিউট্রাল কন্ডিশন, আর ওয়েলনেস হচ্ছে পজিটিভ কন্ডিশন। পজিটিভ কন্ডিশন ওয়েলনেসের ঠিক অপোজিট সাইডে আছে ইলনেস, নেগেটিভ কন্ডিশন। তাহলে আমরা প্রত্যেকেই ওয়েলনেস কনসেপ্টটা যখন ডেভেলপ করে গত শতাব্দীর মাঝামাঝিতে প্রথম সূচনা এবং গত শতাব্দীর শেষ 2 দশকে যখন এটা অনেক বেশি পপুলারাইজ হয়, তখন অনেকের কাছে একটা লাক্সারি ছিল যে ওয়েলনেস আগে তো হেলথটা ডেভেলপ করুক, এবং গুড হেলথ ফর অল বাই 2000 এই যে ক্যাম্পেইন হোল ওয়ার্ল্ড বেসিসে যখন হয়েছিল, তখন কিছু কিছু মানুষ উন্নত যারা দেশের যারা ওই প্যারামিটার গুলো অ্যাচিভ করে গেছে, তারা তখন ভাবতে শুরু করলো, অ্যাডভান্স থিঙ্কিং তো কিছু মানুষ করেনি, তারা তখন ভাবতে শুরু করলো যে নেক্সট হোয়াট নেক্সট। তখন হোয়াট নেক্সট এর মধ্যে এলো যে ওয়েলনেস। হেলথের পরের যে ধাপ সেটা ওয়েলনেস কন্ডিশন। ওয়েলনেস কন্ডিশন তিনি প্রিভিল করছেন, তার মধ্যে হেলথ থাকবে এবং যার মধ্যে হ্যাপিনেস থাকবে। তাহলে কনসিস্টেন্ট স্টেট অফ হেলথ অ্যান্ড হ্যাপিনেস ইন লাইফ, এই কন্ডিশন হলো ওয়েলনেস। তাহলে আজকের ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে আমরা হেলথের জন্য অনেক কিছু অ্যাচিভ করেছি। হ্যাপিনেসের জন্য আমাদের হাতে কিছু কিছু উপাদান ছিল, যেমন বিভিন্ন রকমের খেলাধুলো, বিভিন্ন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি, গান শোনা, গান করা, বই পড়া, লেখালেখি, যোগা, এক্সারসাইজ, এগুলোর মধ্যে দিয়ে আমরা হ্যাপিনেস বা এগুলো আমরা পেতে চাইছিলাম। কিন্তু সব জায়গাটাই এমন ভাবে একটা আহ, আলোড়ন তুলে ফেললো এই গত বছর থেকে, যেটা আমাদের প্রত্যেকেরই যে যে অবস্থায় আছি না কেন, আমাদের কিন্তু আমাদের স্টেট অফ বিইং, যে আমাদের যে সত্তা, সেই সত্তার উপরে কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবে চলে যাবে। এবং আমরা প্রত্যেকেই সেই চ্যালেঞ্জের দ্বারা কম বেশি এফেক্টেড। এখন সেই চ্যালেঞ্জকে প্রতিরোধ করার মতো পক্ষে দেখা যাচ্ছে যে খুব সেটা সম্ভব না, বরং তার পাওয়া যায়, তাহলেই কিন্তু সেটা অনেক বেশি কন্ডিশন। তো এই সচেতনতা সেমিনার থেকে আমাদের আমরা চেষ্টা করব, মলয়বাবু যেমন বলেছেন সুন্দরভাবে, আমারও বক্তব্য থাকবে সুন্দরভাবে এই সচেতনতার জায়গাটা, যে হেলথ এবং ওয়েলনেসের জন্য, যেটাকে কোভিড প্যান্ডেমিককে কাউন্টার করার জন্য আমাদের এই নলেজ এবং কি কি প্র্যাকটিস আমাদের হতে পারে এক্সারসাইজের মধ্যে থেকে এবং যোগের মধ্যে থেকে। এখন যেটা বলছিলাম যে পাশ্চাত্য দেশ তারা দুটো এক্সিস্টেন্সে বিলিভ করে, মাইন্ড এবং বডি। প্রথমত একটি এক্সিস্টেন্সেই বিলিভ করতো, ইন্ডিভিজুয়াল হোল, যদি সেই অ্যারিস্টটলের সময় আমরা যাই। তারপর ডেকার্টের সময় এসে মাইন্ডকে অ্যাকসেপ্ট করা শুরু হলো। কিন্তু পাশ্চাত্যের যে মেডিকেল সায়েন্স যখন চলছে, ডেভেলপ করছে বিভিন্ন এর মধ্যে দিয়ে, গবেষণার মধ্যে দিয়ে, তখন প্রত্যেকেই ভাবতো যে বডিরই অসুখ হয়, মানে অর্গানিক ডিজিজ গুলো অর্গানিক। কিন্তু সিগমুন্ড ফ্রয়েড, তিনি নিজে সাইকিয়াট্রিস্ট, তিনিও এইটা এইভাবে বিলিভ করতেন। কিন্তু বিভিন্ন চার্কোল বলে ফ্রান্সের একজন খুব বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, তার কাছে যখন তিনি কাজ করতে গেলেন, গিয়ে আস্তে 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 তিনি দেখলেন যে শুধুমাত্র ফিজিক্যাল যে প্রবলেম তার ম্যানিফেস্টেশন মাইন্ড হয় না, মাইন্ডের নিজের মধ্যেও কিছু ম্যানিফেস্টেশন হয়। এই জায়গা থেকেই কিন্তু আনকনসিয়াসনেস এর জায়গাটা চলে এলো। আমাদের প্রত্যেকের মধ্যেই এই ফিয়ার বলে জিনিসটা কিন্তু আছে। এটা যোগের ক্ষেত্রে দেখা যাবে যে পঞ্চক্লেশর কথা বলছে,
অবিদ্যা, স্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। অভিনিবেশা হচ্ছে একটা থ্রেট পারসেপশন, মানে একজন মানুষের এক্সিস্টেন্সটা যখন একটা চ্যালেঞ্জের সম্মুখীন। তো এই থ্রেট পারসেপশনটাকে আমরা নলেজের দ্বারা, ট্রু নলেজ এর দ্বারা আমরা কিন্তু কাউন্টার করতে পারি ইনভলিউশন প্রসেসের মধ্যে। কারণ অবিদ্যার থেকে অভিনিবেশ সৃষ্টি হয়, অভিনিবেশ থেকে আমাদের কিন্তু ওই জায়গায় ফিরে আসতে গেলে আমাদের কতগুলো যোগিক প্র্যাকটিস আছে এবং আমাদের কিন্তু সেখান থেকে গিয়ে আমাদের অবিদ্যাকে দূর করতে হবে। বহু প্রাচীন সময় থেকে আমরা দেখছি বেদ এবং অবশ্যই বেদের যে পার্ট উপনিষদ, থার্ড পার্ট যেগুলো, সেই উপনিষদের মধ্যে তারও পরবর্তীকালে দেখা যাচ্ছে বিভিন্ন অনেক খ্রিস্ট জন্মের একটু আগে পরে পতঞ্জলি বেদ আমরা দেখতে পাচ্ছি যে যোগসূত্র তিনি লিখছেন, তিনি কিন্তু যোগকে লিপিবদ্ধ করলেন এবং 4টে অধ্যায়ে তিনি যোগকে ভাঙলেন। তার আগে থেকেই কিন্তু এই যোগ সম্পর্কে মানুষের মধ্যে চর্চা এগুলো আমাদের রয়েছে। মন্দুক্য উপনিষদ বা এইসব জায়গা, এগুলো যোগোপনিষদ এগুলো রয়েছে। সেখানে আমাদের বৈশিষ্ট্য হলো বা আমাদের ইউনিকনেস হলো যে আমাদের ইন্ডিয়ান সিস্টেম অফ এডুকেশন বা ইন্ডিয়ান ফিলোসফি মানুষের 5টা এক্সিস্টেন্সে বিলিভ করে। 5 লেয়ার হিউম্যান এক্সিস্টেন্স আমরা একটু দেখে নিই। 5 লেয়ার হিউম্যান এক্সিস্টেন্সটা কি, নেক্সট স্লাইডে চলে যাই। এইখানে আমরা দেখতে পাবো 5 লেয়ার হিউম্যান এক্সিস্টেন্স। তাহলে একটা হচ্ছে বডি, ফিজিক্যাল ফ্রেম। এই বডির মধ্যে আমাদের রয়েছে ফিজিক্যাল ফ্রেম, এখানে আমাদের ফিজিওলজিক্যাল, অ্যানাটমিক্যাল সিস্টেম, বডি টাইপ, এখানে এভরিথিং, এবং এইটা দিয়ে আমরা আইডেন্টিফাই করি একটা মানুষ। দ্বিতীয় যেটা আছে সেটা হলো ব্রিথ, মানে লাইফ ফোর্স। তারপরেটা যেটা আছে সেটা হলো মাইন্ড বডি, তারপরে হলো ইন্টেলেক্ট বডি, জ্ঞান, আর লাস্ট হলো পিস, হ্যাপিনেস। তাহলে প্রত্যেকটা মানুষের 5টা এক্সিস্টেন্স আছে। এই 5টা লেয়ার অফ এক্সিস্টেন্সের মধ্যে যখন সমন্বয় থাকবে সুন্দর, সেই সমন্বয়ের কন্ডিশনটাই কিন্তু হেলথ, এবং এটাকে যদি কেউ মেনটেন করে নিয়ে যেতে পারে সেটাই হচ্ছে ওয়েলনেস। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই 5টা এক্সিস্টেন্স আমাদের আছে। এই 5টা এক্সিস্টেন্সের মধ্যে আমরা যদি ঠিকমতো ভাবে ব্যালেন্স আনতে পারি, তাহলে শুধুমাত্র প্যান্ডেমিক সিচুয়েশন বলে নয়, যে কোনো একটা সিচুয়েশনের জন্য আমার কাছে কোনো একটা চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য, কোনো একটা থ্রেটকে মোকাবিলা করার জন্য যে রিসোর্স আছে, প্রধান যে রিসোর্সটা আমার মধ্যে রয়েছে, সেই রিসোর্সটা কিন্তু এরকম 5টা ডিভিশনে এটাকে ভাগ করা আছে। প্রত্যেকেই এই ক্যাপাসিটিটা প্রত্যেকের মধ্যেই আছে। একটা হচ্ছে তার ফিজিক্যাল ফ্রেম, দ্বিতীয় হচ্ছে তার প্রাণিক ফ্রেম, তৃতীয় হচ্ছে তার মাইন্ড, আর চতুর্থ হচ্ছে ইন্টেলেক্ট, বুদ্ধি, আর ফিফথ হচ্ছে তার হ্যাপিনেস। প্রত্যেকেই আমরা যখন চাই আমাদের এম অফ লাইফ এট এনি টাইম, আমরা কিন্তু এই ব্লিস লেয়ারটা আমরা থাকতে চাই, এটাই আমাদের টার্গেট। এবং এইটা থেকে যখন আমরা আনকনসিয়াস অবস্থায় আমাদের টার্গেটটাকে, যখন আমরা টার্গেট থেকে অনেক দূরে চলে যাই, তখন দেখা যায় যে আমাদের মধ্যে তখন ফিজিক্যাল লেভেলে, মেন্টাল লেভেলে নানা রকম ইমব্যালেন্স তৈরি হয় এবং আমরা আনকমফোর্টেবল ফিল করতে। নেক্সট পরেরটায় চলে যাই, পরের স্লাইডে। এখান থেকে আমরা দেখে নিই যে নেক্সট স্লাইড প্লিজ দেবব্রত। এখানে ফিজিক্যাল ফ্রেমের জন্য আরেকটু ডাউন, হ্যাঁ, ফিজিক্যাল ফ্রেমের জন্য আমরা কি করতে পারি? ফিজিক্যাল ফ্রেমের জন্য আমরা যেটা করতে পারি যে ফিজিক্যাল ফ্রেমে এখানে যেটা দেখা যাচ্ছে যে 5টা এলিমেন্ট দিয়ে আমাদের আমরা তৈরি। একটা হলো আর্থ, ওয়াটার, ফায়ার, উইন্ড অ্যান্ড স্পেস। ফিজিক্যাল ফ্রেম এটাকে বলা হচ্ছে অন্নময় কোষ। অন্নময় কোষ, এটাকে এক কথায় বলতে গেলে দ্য এক্সিস্টেন্স হুইচ ইজ নারিশড বাই ফুড। এই ফুডের মধ্যে কি কি আছে? যে ফুডের মধ্যে আছে যেমন আমাদের অক্সিজেন আছে, জল আছে, খাবার দাবার আছে,
এবং অবশ্যই আমাদের প্রাণবায়ু যেটা, সেগুলো, তার মানে হুইচ এভার উই টেক ফ্রম আউটসাইড এনভায়রনমেন্ট, সেটাই হচ্ছে আমাদের ফুড। সেটা দিয়ে আমাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার বা ফিজিক্যাল যে এটা আছে ফ্রেমটা, সেইটা তার নারিশমেন্ট হয়, তার পালন পোষণ হয়। হিউম্যান বডি ইজ দ্য পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তাহলে এইটার পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন করেই আমাদের চলতে হয়। যেমন ফায়ার বলে এখানে একটা আছে। ফায়ারটা কি না, আমরা খাওয়ার পরে যে ফুডটা ডাইজেস্ট হচ্ছে, সেটা কিন্তু ওখানে আবার ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টমাকে গিয়ে কিন্তু সেটা ডাইজেস্ট করছে। আমাদের শরীরের বেশিরভাগটাই ফ্লুইড, আর্ট হচ্ছে ম্যাটার, যেটা উইন্ড, আমাদের শরীরের মধ্যে উইন্ড আছে এইগুলো, আর স্পেস তো অবশ্যই আছে। তাহলে এই পাঁচটার পারমুটেশন এবং কম্বিনেশন, এটার মধ্যে যদি আমরা সুন্দর ব্যালেন্সটা রাখতে পারি, এবং যদি আমরা আমাদের এই ফিজিক্যাল ফ্রেমটাকে সুন্দরভাবে নারিশ করতে পারি, তাহলে ফিজিক্যাল ফ্রেমের হেলথ কন্ডিশনটা বজায় থাকবে। নেক্সট স্লাইড প্লিজ। দেবব্রত, নেক্সট স্লাইড। এইবার ফিজিক্যাল ফ্রেমটা আমরা বুঝতে পারি। এইবার দ্বিতীয়টা হলো প্রাণিক বডি। এটা ভাইটাল এনার্জি, আমাদের শরীরের বিভিন্ন পার্টে এরকম ভাবে যেটা ছিলাম, সেই নারিশমেন্ট ঠিকঠাক হবে এবং শরীরের মধ্যে যে প্রাণিক ব্যালেন্স, যেটা সেই ব্যালেন্সটা এখানে থাকবে। এটাও একটা হেলথ অবস্থা, মানে এর সুন্দর একটা ব্যালেন্স, পারফেক্ট ব্যালেন্স রাখতে হবে। এবং এক একটা প্রাণার এক একটা জায়গায় তার ফাংশন, এক এক রকমের ফাংশন। এইসব জায়গাতে যেমন লাং পোর্শনে, যেটা এখানে কোভিড এর কথা আসছে, লাং পোর্শনে যে প্রাণাটা রয়েছে, সেই প্রাণাটা হচ্ছে যদি ঠিকঠাক ভাবে ফাংশন করে থাকে, তাহলে এখানে যে আমাদের কোভিড এর যে সিমটম গুলো দেখা যাচ্ছে, ব্রিথ রিলেটেড প্রবলেম, সেই জায়গাটা অনেক বেশি এফেক্টেড হবে, বা হার্টের যে কার্ডিয়াক সিস্টেমটা সেখানে হবে। তারপরে অ্যাবডোমিনাল রিজিয়নে সামানা, এটা কিন্তু আবার হবে। তারপর এখানে আপানা এক্সক্রিয়েটরি ফাংশনস গুলো ঠিকঠাক ভাবে করে। আর যেটা উদানা, এটা ব্রেন এবং আপার এক্সট্রিমিটিকে সুন্দরভাবে করে। আর পুরো বডিটাতে যে প্রাণা করে থাকে, ফাংশন করে থাকে, সেটাকে বলা হচ্ছে জ্ঞানা। এটা সমস্ত বডির মধ্যে সার্কুলেট হয়ে। মানুষের মধ্যে যে লাইফ ফোর্সটা, পোটেনশিয়ালিটিটা আছে, এই প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ উই আর লাইফ। প্রাণটা যখনই চলে যাবে তখন কিন্তু আর আমাদের মধ্যে লাইফ নেই। এবং টোটাল যে আমাদের মধ্যে যে পোটেনশিয়ালিটিটা রয়েছে প্রাণিক এনার্জি ফর্মে, যেটাকে আমরা বলছি ভাইটাল এনার্জি, এইটার শরীরের মধ্যে রেগুলেশনটা ঠিকঠাক ভাবে করতে পারাই কিন্তু হচ্ছে ব্যালেন্স। এরপরে আমরা সেকেন্ডটায় চলে যাই, পরের স্লাইডে চলে যাই। প্রাণায়ামের মাধ্যমে প্রাণিক এনার্জিকে আমরা রেগুলেট করে থাকি। এইবার এখানে যেটা দেখা যাচ্ছে, যেটা মাইন্ড বডি, এই এটা আরেকটু সূক্ষ্ম জায়গায় আমরা চলে গেলাম। তাহলে ফিজিক্যাল গ্রস প্রাণিকটা তাকে কি করে বোঝা যায়? নাকের কাছে হাত রাখলে আমরা বুঝতে পারি যে শ্বাস প্রশ্বাস চলছে কি চলছে না। এবং ভেরি ইম্পর্টেন্ট, এই প্রাণা আমাদের মধ্যে যে এতক্ষণ বললেন যে চক্রগুলো আছে, ওই চক্রগুলো থেকে প্রাণা ওদের ফাংশন গুলো কন্ট্রোল হয়। এবং যে নাড়ি, ইড়া, পিংলা, সুষুম্না, তিনটি নাড়ি আছে, এবং শরীরের মধ্যে 72,000 নাড়ি আছে, তার মাধ্যমে এরা কিন্তু সার্কিট বা সার্কুলেট হয়। এদের মাধ্যমেই রেগুলেশনটা হয়। এবং বিভিন্ন রকমের প্রাণায়ামা, বিভিন্ন ফাংশন আছে, বিভিন্ন জায়গায় তার অ্যাকশন আছে, তার মাধ্যমেই শরীরের বিভিন্ন জায়গাতে আমরা এনার্জাইজ করতে পারি। মানে এক জায়গা থেকে নিয়ে এসে আরেক জায়গায় প্রাণাকে আমরা রেগুলেট করতে পারি। রেগুলেশন করা সম্ভব প্রাণায়ামের মাধ্যমে। এই মাইন্ড বডিতে থট যেটা আছে, মাইন্ডটা কিভাবে মাইন্ডকে ডিফাইন করবো? মাইন্ড খুব সহজ কথায় বলতে গেলে, বা এক কথায় বলতে গেলে, ইট ইজ দ্য কনগ্লোমারেশন অফ থট। মানে সমস্ত ভাবনার একটা সম্মিলন। এবং মাইন্ড কি হয়, আমাদের বাইরের যে সকল উপাদান রয়েছে পরিবেশে,
বা আমাদের ভিতরে যে সকল নিড বা ডিমান্ড রয়েছে তার এগেনস্টে মাইন্ড রেসপন্ড করে। মাইন্ডের সেই ক্যাপাসিটি আছে এবং এটাকে বলা হয় পারসেপশন, বুঝতে সাহায্য করে। যেমন আমরা কোনো কিছু চোখে দেখি, কানে শুনি, এগুলো মানে উপলব্ধি করি। আবার তেমনি শরীরের মধ্যে কোথাও আনকমফোর্টেবল যদি ফিল করি তাহলে সেগুলো আমরা শুনি। যেমন আমরা যদি দৌড়াই বা আমাদের যদি কোনো রকমের অ্যাক্টিভিটি করি, ফিজিক্যাল এক্সারসাইজ করি, তখন আমরা যেটা আছে সেটা হলো কাইনেস্থেটিক পারসেপশন। এই সেন্সরি ইনপুট গুলো বা সেন্সরি যে মেকানিজম সেটা আমাদের জয়েন্ট এবং মাসেল গুলোতে রয়েছে। তো এইরকম ভাবে আমাদের এই যে পারসেপশনটা ডেভেলপ করে, পারসেপশন থেকে আমাদের মেমোরিতে সেটা যায়। কারণ আমাদের ব্রেনের মধ্যে প্রত্যেকটা জিনিস সেটা প্রোগ্রামিং মতো করা থাকে, আমরা হয়তো সব সময় সেটা জানি না। অচেতন মনে কিন্তু এটা থেকে থাকে। একবার কোনো জিনিস যদি আমরা স্টিমুলাস হিসেবে আমাদের পারসেপশন হয় তাহলে ব্রেনের মধ্যে সেটা থাকে এবং অ্যাকর্ডিং টু সিচুয়েশন আমরা যদি ঠিকমতো কনসেন্ট্রেশন করতে পারি তাহলে সিচুয়েশন অনুযায়ী সেটা আমাদের কিন্তু রিপ্রডিউস হয়। যেমন পরীক্ষার সময় দেখা যায় অনেক জিনিস হয়তো আমরা করিনি, প্রিপারেশন নিইনি, কিন্তু ক্লাসে বা কোনো একটা সময় হয়তো শুনেছিলাম, সেটা কিন্তু তখন অনেক বেশি ফ্লো আসে, মেমোরাইজেশন হয়। এবং সেটা কেন হয় না, সেই সময় আমাদের মধ্যে অ্যাটেনশন লেভেলটা অনেক হাই থাকে এবং কনসেন্ট্রেশন লেভেলটা হাই থাকে। তাহলে এইখান থেকে এই মেমোরি এখান থেকে তৈরি করছে ইগো। ইগোটা তৈরি করছে, ইগো মানে একজন মানুষের সত্তা, সে এবং তার চারপাশের জগৎ তাকে ঘিরে। অহম, আমি অ্যান্ড সারাউন্ডিং ওয়ার্ল্ড। এবং এই এখানে একটা ব্যালেন্স আমাদের মধ্যে হওয়া দরকার, যে আমার যে মানে যে আমি যে সত্তাটা আমার রয়েছে সেই সত্তাটা যেন কোনো রকম ভাবে ক্ষুণ্ণ না হয়, এটাই আমরা সবসময় চাই। কিন্তু যদি এই সত্তাটি শারীরিক কারণে বা কোনো মানসিক উদ্বেগ থেকে, মানসিক কারণ থেকে যদি আমাদের মধ্যে এটা তৈরি হয়, আমরা ইমব্যালেন্স কন্ডিশন চলে যায় মাইন্ড বডি এবং সেটা আমাদের মধ্যে স্ট্রেস তৈরি করে। তার মানে সেটা আমাদের যে এর ফিজিওলজিক্যাল মেকানিজম হলো যে আমরা যখন কোনো কিছু ভাবি বা কোনো রকমের পারসেপশন হাইপোথ্যালামাস ট্রিগার করে পিটুইটারিকে, সেখান থেকে আমাদের অ্যাড্রিনাল, এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করে। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন সেখান থেকে এসে আমাদের আমাদের কর্টেক্স, কর্টেক্স এসে অ্যাড্রিনালিন সিক্রিশন করে। এই অ্যাড্রিনালিন বলে যে হরমোন, এই পুরোটাই কিন্তু সিম্প্যাথেটিক সিস্টেমের সঙ্গে এটা করা আছে। অ্যাড্রিনালিন আমাদের ইমার্জেন্সি হরমোন। কিন্তু আমরা যদি সব সময় আমরা থ্রেট পারসেপশনের মধ্যে থাকি মেন্টালি, তাহলে আমাদের মধ্যে কিন্তু এই সব সময় কনশাস আনকনশাস মাইন্ডে একটা স্ট্রেস রয়েছে, যার জন্য কিন্তু এই অ্যাড্রিনালিন সিক্রিশনটা অনেক বেশি হচ্ছে। যার ফলে দেখা যাবে আমাদের রেস্টিং হার্ট রেট নর্মাল সময় যা থাকতো বেশি, আমরা অনেক তাড়াতাড়ি আমাদের যে মেন্টাল কামনেস সেটা হারাচ্ছি, আমাদের রেসপিরেটরি রেট বেশি, আমাদের মেটাবলিক রেট বেশি। তাহলে এই সবগুলোই হচ্ছে, তার পিছনে কিন্তু কারণ হচ্ছে ডিউ টু স্ট্রেস। এবং স্ট্রেসের পিছনে কারণটা কি? স্ট্রেসের পিছনে কারণ হচ্ছে এই প্যান্ডেমিক, কোভিড। এটাই কারণ, যেটা অন্য সময় আমরা এটা ফিল করতাম না, কিন্তু এই সময় আমাদের মাইন্ডের উপরে এইভাবে একটা ফিজিওলজিক্যাল মেকানিজম আমরা দেখতে পাচ্ছি যেটা মাইন্ডের উপর প্রভাব ফেলছে। এবং মাইন্ডের উপর প্রভাব ফেললে কি হয় এটা আমরা দেখি। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড প্লিজ দেবব্রত। নেক্সট স্লাইডে আমরা যাই, এটা মাইন্ডের উপর, এখানে আমি একটু একবারই বলে যাই যে মাইন্ডের উপরে যদি কোনো প্রভাব পড়ে, অ্যাডভার্স এফেক্ট পড়ে, আমাদের শরীরের মধ্যে মেকানিজম আছে যে একটা বাফার আছে। যেমন বিভিন্ন গাড়িতে স্প্রিং দিয়ে সেখানে শক অ্যাবজর্বার দেওয়া, তেমনি আমাদের শরীরের মধ্যেও এরকম ধরনের থ্রেট থেকে যে আমাদের যে অ্যাড্রিনালিন সিক্রেশন হয়, সেটাকে মেকানিজম আছে ব্যালেন্স করার জন্য খানিকটা করার। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে আমাদের শরীরে গ্লুকোজের দরকার হলে গ্লুকাগন তখন সেটা গ্লুকোজটাকে তৈরি করে। কিন্তু একটা লেভেলের বেশি গ্লুকোজটা যদি তৈরি হয়ে যায় সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। সেই জন্য তখন ইনসুলিন গ্লুকোজটাকে ভাঙে ক্যালি দেয়, তখন গ্লুকাগন এসে অ্যাক্টিভেট হয়ে যায় প্যারাসিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে এবং সুগারের ব্যালেন্সটা ফল করতে যায়।
এইটা হচ্ছে একটা মেকানিজম, এরকম ভাবে প্রত্যেকটারই কাউন্টার মেকানিজম করা আছে শরীরের মধ্যে, এরকম একটা বাফার সিস্টেম সব জায়গায় আছে। তো ওই যে মাইন্ড বডির যে বিক্ষেপ, সেটা এইভাবে যদি বারবার শরীরের উপর তার প্রভাব ফেলে এবং মাইন্ডের থটটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, আনকন্ট্রোল হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা শারীরিক প্রভাব পড়ে, যেটাকে বলা হয়, আমরা এই অডিয়েন্স যারা আছেন কম বেশি দেখছি, সাইকোসোমাটিক ডিসঅর্ডার তখন কিন্তু তৈরি হয়। তার মানে তার ম্যানিফেস্টেশন হচ্ছে সাইকোলজিক্যাল জায়গায়, কিন্তু তার রুট কজ হচ্ছে সাইকোলজিক্যাল, রুট কজ হচ্ছে মেন্টাল লেভেলে, কিন্তু তার ম্যানিফেস্টেশন হচ্ছে ফিজিক্যাল লেভেলে। যেমন হয়তো ডিস্টার্ব স্লিপ হচ্ছে, খাওয়া দাওয়ার ডাইজেশন কম হচ্ছে, ফিজিওলজিক্যাল ফাংশনের মধ্যে ইরেগুলারিটিস দেখা যাচ্ছে, কিন্তু দিজ আর দ্য সিমটমস, কিন্তু রুট কজ ইজ দ্য মাইন্ড। এবার এখান থেকে আমরা আসি ইন্টালেক্ট। ইন্টালেক্ট হচ্ছে বিজ্ঞানময় কৌশল। ইন্টালেক্ট হচ্ছে পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, যে হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড। আমরা প্রত্যেকেই যাদের কাছে অনেক নলেজ আছে, যাদের কাছে রিসোর্সটাকে অনেক যারা ব্যবহার করতে পেরেছে, যারা রিসোর্স পোটেনশিয়ালিটিটা অনেকটা যারা ম্যানিফেস্ট করতে পেরেছে, তাদের ইন্টালেক্ট লেভেলটা অনেক হাই। যেমন মানুষের ইন্টালেক্ট লেভেল ইজ হায়ার দ্যান দ্য সাবহিউম্যান বিংস। তো মানুষের মধ্যে এই পাওয়ার অফ ডিসক্রিমিনেশন আছে, হুইচ ইজ গুড, হুইচ ইজ ব্যাড। যেমন যখন বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, তো সোশ্যাল ডিস্টেন্সিং বললে প্রত্যেকেই কিন্তু তার মেজরিটি অফ দ্য মানুষ, আমাদের যদি 130 কোটি দেশ হয়, খুব কম সংখ্যক মানুষ কিন্তু নিয়ম শৃঙ্খলা ভাঙছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে পাওয়ার অফ ডিসক্রিমিনেশনটাকে তারা কাজে লাগাচ্ছে। অল্প সংখ্যক মানুষ যারা এই নিয়ম শৃঙ্খলাটা ভাঙছেন, তাদের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে পার্সোনালিটি স্ট্রাকচারে সিগমুন্ড ফ্রয়েড যেটা বলছেন, ইড, ইগো এবং সুপার ইগো। সেক্ষেত্রে ইড যেটা প্লেজারিস্টিক, তারা একটু বেরিয়ে একটু অ্যাডভেঞ্চার করতে চাইছে, কেউ কেউ একটু করতে চাইছে যে আমার কিছু হবে না, আবার এরকম একটা পারসেপশন আছে আমার কিছু হবে না। এগুলোও কিন্তু একটা ফলস পারসেপশন। তো আর যারা সুপার ইগো, গাইডেড বাই সুপার ইগো, তারা কিন্তু সুপার ইগো মানে সোশ্যাল এবং মরাল পার্ট অফ দ্য পার্সোনালিটি, সেটার দ্বারা নিয়ন্ত্রিত। তিনি বেরোচ্ছেন, তার রেসপন্সিবিলিটি তিনি পালন করছেন। কিন্তু যারা গাইডেড বাই ইগো, প্লেজারিস্টিক, ছোট ছোট বাচ্চারা যেমন প্লেজারিস্টিক, তারা যেটা চায় সেটা নেওয়া বা পাওয়াটা কি সোসাইটির যে নর্ম আছে তার মধ্যে থেকে অ্যাকসেপ্টেড কিনা সেটা তারা বিচার করে না। সেরকম যাদের মধ্যে, মানুষের মধ্যেও ইন্টালেক্টের ভেদ আছে। তো ইন্টালেক্টটা যাদের খুব পাওয়ারফুল, এই পাওয়ার অফ ডিসক্রিমিনেশনটা যাদের খুব স্ট্রং, তারা জানেন করতে হবে আর কি করতে হবে না। এবং আমাদের মধ্যে মাইন্ড আছে, একটা মাইন্ড অদ্ভুত ব্যাপার, যেটা চায় যে আমি যেটা আগামী দিনে হতে চাইছি সেইটা একটা মাইন্ড, আর আরেকটা মাইন্ড আমরা যেটা হয়ে আছি, মানে একটা আইডিয়াল সেলফ, আরেকটা হচ্ছে রিয়েল সেলফ। আইডিয়াল সেলফ যেটা মানে আমরা সবাই চাইছি লকডাউন থাকুক, সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মানুক, সবাই মাস্ক ব্যবহার করুক, সবাই স্যানিটাইজেশন ঠিকঠাক ব্যবহার করুক, এটা হচ্ছে আমাদের আইডিয়াল, আমাদের সিচুয়েশন। কিন্তু আমরা রিয়েলিটিতে যখন দেখছি যে এই আইডিয়াল কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না, তখন আমাদের এই দুটোর মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি করছে। এই কনফ্লিক্টটা যখন আমাদের মধ্যে আসছে, তখন সেইটা আমাদের হ্যাপিনেস থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমরা তখন থ্রেটটাকে অনেক বেশি করে উপলব্ধি করছি। শুধু এটা কোভিড সিচুয়েশনের নয়, যে আমাদের মাইন্ডের মধ্যে দুটো মাইন্ড আছে, এটা বঙ্কিমচন্দ্রের উপন্যাসেও আমরা পড়েছি, সিগমুন্ড ফ্রয়েডের আগে বোধহয় তিনি এটা লিখেছেন। যাই হোক, তো সেটা হচ্ছে সুমতি এবং কুমতি। তার মানে উই আর গাইডেড বাই আইদার ইড অর গাইডেড বাই আওয়ার সুপার ইগো। তো এই যদি আমরা সুপার ইগোর দ্বারা যদি আমরা গাইডেড হই এবং আমাদের যে ইগো অ্যাকশন পার্ট, পার্সোনালিটি যদি ঠিকঠাক ভাবে আমরা কাজ করতে পারি, তাহলে আমরা হ্যাপিনেসের জায়গায় যাব। আর যদি আমরা গাইডেড বাই ইগো, ইডের দ্বারা চালিত হই, যেটা আমার করতে ভালো লাগছে, যে কোনো সময় যদি সেটা হয়, এবং যদি জানি যে সেটা আমার করা ঠিক নয়, কনসিয়েন্স, আমার কনসিয়েন্স যদি সেটা না দেয়,
সাড়া না দেয়, গোয়িং এগেনস্ট দ্য কনসিয়েন্স, ইট কজেস ইমব্যালেন্স এবং ইট কজেস স্ট্রেস অন দ্য মাইন্ড। এবং এই যে গোয়িং এগেনস্ট ওয়ান্স গুড নেচার, সে নিজেই তখন জানছে যে আমি নিজেই যে আমার যে গুড সেলফহুড সেই দিকে না গিয়ে আমার ডিজায়ারের দ্বারা চালিত হয়ে আমার নেগেটিভ সেলফহুডের দিকে আমি যাচ্ছি বা কোনো অ্যাকশন করছি, এইটা কিন্তু আমাদের মেন্টাল স্ট্রেসের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। নেক্সট স্লাইড প্লিজ। তো এই ব্লিস লেয়ার যেটা, এটা হলো স্টেট অফ কমপ্লিট হারমোনি অ্যান্ড পারফেক্ট। একটা জিনিস জানতে হবে যে আমাদের ইন্ডিভিজুয়াল হিসেবে প্রত্যেকেরই লিমিটেশন আছে, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের লিমিটেশন আছে। আবার এটাও ঠিক, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে। তাহলে আমার লিমিটেশনটাকে মাথায় রেখে আমার পোটেনশিয়ালিটির ম্যাক্সিমামটাকে আমি যদি ম্যানিফেস্ট করতে পারি এবং সেটাকে যদি আমি আমার পজিটিভ পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং পজিটিভ ওয়ে অফ লাইফের সঙ্গে সেটা আমি লিড করতে পারি, তাহলেই কিন্তু হ্যাপিনেস, তাহলেই কিন্তু আমাদের আনন্দময় কোষা। এবং এই আনন্দময় কোষা এই লেভেলে যেতে গেলে আগে ফিজিক্যাল লেভেলে একজনকে হেলদি হতে হবে, প্রাণিক লেভেলে একজনের প্রাণিক যে সার্কুলেশন, সন্তুলন আমরা যেটা বলি, সেটা কিন্তু ওয়েল ব্যালেন্সড হতে হবে। সেই জন্য প্রাণায়াম, ফিজিক্যাল লেভেলের জন্য আসনা, এইগুলো সব রয়েছে, আসনা, তারপরে বিভিন্ন ক্রিয়া এগুলো রয়েছে। আর তারপরে মাইন্ড লেভেলের জন্য আমাদের কিন্তু রয়েছে মেডিটেশন, প্রত্যাহার, প্রত্যাহার, মেডিটেশন, এগুলো রয়েছে কিন্তু মাইন্ড লেভেলে। মাইন্ড শরীরে যেমন এক্সারসাইজ করা যায়, মাইন্ডেরও কিন্তু তেমনি এক্সারসাইজ করা যায়। মেডিটেশনের কথা এসেছে, আমরা পরে সেখানে আবার আসছি। তাহলে এটা আমাদের 5 লেয়ার এক্সিস্টেন্সের মধ্যে যদি একটা কমপ্লিট হারমোনি আমরা নিয়ে আসতে পারি, তাহলেই সেটা হলো ব্লিস, সেটা হেলথের থেকেও বেশি ওয়েলনেস স্টেট। নেক্সট স্লাইড প্লিজ। তাহলে এইখানে আমাদের কিন্তু একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে। আমাদের ফিজিক্যাল ফ্রেমের জন্য কি কি আছে এখানে? যৌগিক ডায়েট, সকলেই আমরা জানি যৌগিক ডায়েটের কতগুলো নেচার আছে। যেমন কোয়ান্টিটির কথা যদি বলি, তাহলে আমাদের প্রত্যেকেরই স্টমাকের যা ক্যাপাসিটি তার হাফ ফুড গ্রহণ করা দরকার। তার যে হাফ থাকলো 25, মানে 25 1/4 আমাদের ওয়াটার দরকার এবং 1/4 এমটি রাখা দরকার, ওটা উইন্ডের জন্য জায়গাটা খালি রাখা দরকার, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় কথা, যে নেচার অফ ডায়েট, সেখানে সাত্বিক ধরনের ডায়েট, মানে খুব বেশি পচায় গ্রহণ করবো না, প্রিজারভেটিভ দেওয়া, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে এগুলো এসছে হয়, কিন্তু এটা আমরা যদি ট্র্যাডিশনাল আমাদের যে ফুড হ্যাবিট দেখি, সেটা দীর্ঘদিন ধরে পরিচিত এবং সেটা ফ্রেশ, সেটা সিজনাল, সেটা আর্টিফিশিয়ালি গ্রোন নয়, এই জিনিসগুলো যৌগিক ডায়েটের মধ্যে আছে। সেটা আবার একটা ডিটেলস জায়গাটা। তারপরে যেটা রয়েছে যোগার মধ্যে সব থেকে ইউনিক যে মেজর যে অর্গানগুলো, যেগুলো প্রত্যেকদিন প্রচুর লোড নেয়, যেমন আমাদের প্রতিনিয়ত আমাদের অক্সিজেন গ্রহণ, অক্সিজেন ছাড়তে হচ্ছে, তাহলে এই যে রেসপিরেটরি মেকানিজমটা, সেখানে তো অনেক বেশি টক্সিন যেমন জম দরকার আছে, এগুলো তো স্ট্রেস থেকে বের করে আনতে হবে। তাহলে সেখানে ক্লিনজিং প্রসেস দরকার আছে। যেমন ডাইজেস্টিভ সিস্টেম, আমরা দিনে কতবার খাচ্ছি, তাহলে সেই ডাইজেস্টিভ সিস্টেমটাকে তো ক্লিনজিং করার দরকার। তো এরকম ভাবে, এবং আমাদের অ্যাবডোমিনাল অর্গানের যে অর্গানগুলো রয়েছে, যেগুলো নানান ভাইটাল ফাংশনের সঙ্গে যুক্ত, তাদেরও তো একটা ক্লিনজিং, তাদের ম্যাসাজিং, তাদের টোনিং, এই জিনিসগুলো দরকার। তো এগুলোর জন্য কিন্তু ক্রিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা আছে লুজেনিং মুভমেন্টস। ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে অনেক এক্সারসাইজ আছে, সেগুলো নিয়ে কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে 150 মিনিট হাঁটা দরকার। মানে এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক ফাংশন ভালো হবে, সার্কুলেটরি ফাংশন ভালো হবে, আমাদের পেরিফেরাল ব্লাড সার্কুলেশন দরকার, যেগুলো বয়সের সঙ্গে সঙ্গে এজ রিলেটেড প্রবলেম ডেভেলপ করে। তাহলে 150 মিনিট সপ্তাহে, এটা গুড রেকমেন্ডেশন।
অল ওভার ওয়ার্ল্ড মডারেট অ্যারোবিক হাঁটা হলেও সেটা চলবে, কোনো অসুবিধা নেই। এর সঙ্গে কিছু লুজনিং মুভমেন্ট লাগবে, যেটা যোগের মধ্যে অলরেডি রয়েছে, যোগীদের কখনো বাদ হয় না। তার মানে এক্সারসাইজ সায়েন্স আমরা দেখেছি যে একটা জয়েন্টকে ম্যাক্সিমাম আমরা 115 ডিগ্রি অ্যাঙ্গেল অফ বা হাফ স্কোয়াট, ফুল স্কোয়াট করা নিষিদ্ধ, আপনারা সকলেই সেটা জানেন। তাহলে এই যে জায়গাটা আমার একটা জয়েন্টের 180 ডিগ্রি যে রেঞ্জ অফ মুভমেন্ট, যেটা বাড়ানোর ক্ষেত্রে যোগাসন সাংঘাতিক ভাবে এফেক্টিভ, সূর্য নমস্কার সাংঘাতিক ভাবে এফেক্টিভ। এবং সূর্য নমস্কার শুধু জয়েন্টের মুভমেন্টই নয়, টোটাল বডির সার্কুলেশন, বিভিন্ন শরীরের যে 7টা চক্র আছে সেই 7টা চক্রকেই এটা অ্যাক্টিভেট করে আমাদের যে প্রাণিক এনার্জিটাকে থ্রু আউট বডি এটা ডিস্ট্রিবিউট করে দেয়। ওই জন্য মেডিটেশনে যাওয়ার আগে এগুলো প্রিপারেশন, প্রাণায়াম, আসন ইত্যাদি। এবং এখানে একটা বিষয় আমার বলার দরকার ছিল, আমি একটু স্কিপ করে গেছি, যে আমাদের মাইন্ড বডিতে এবং ইন্টারনেট বডির দুটো জায়গাতে আমাদের এই যে আমরা চিন্তা ভাবনা করি এর যে কন্ট্রোলটা আমি বললাম সুপার ইগো, সেটা হচ্ছে ওয়েস্টার্নাইজ যে কনসেপ্ট, কিন্তু আমাদের ইন্ডিয়ান কনসেপ্ট, যৌগিক কনসেপ্ট, এটা যদি আমরা ভাবি তাহলে দেখা যাবে এখানে কিন্তু নিয়ামা এখানে কিন্তু রয়েছে। তার কারণ একটা বাউন্ডারি কিন্তু থাকবে, একটা রেগুলেশন থাকবে, একটা প্রসেস থাকবে যে কিভাবে আমরা করবো। প্রত্যেক মানুষের মধ্যেই যে একটা তার যে একটা কন্টেইনমেন্ট এরিয়া, একটা লিমিটের পরে সে যেতে পারবে না, বা যাওয়াটা বিয়ন্ড লিমিট, যে যাওয়াটা তার মানে বিয়ন্ড এক্সপেকটেশন, যদি দিনের পর দিন সে যেতে থাকে কখনো কখনো ব্যাকআপ দেবে না, কারণ সেই রিসোর্স আমাদের মধ্যে থাকে না। কিন্তু আমাদের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে, যেটা হয়তো ফিজিক্যাল ফর্মে আমরা নাও পেতে পারি, কিন্তু আমরা অনেকভাবে ডেভেলপ করতে পারি। তো যোগাসনার যে বেনিফিট গুলো আছে যৌগিক পশ্চারে, সেটা কি করে, সেটা আমাদের স্ট্রেংথ বাড়ায়, সমস্ত এক্সারসাইজের যে গুণগুলো আছে সবই করে, স্ট্রেংথ বাড়ায়, ফ্লেক্সিবিলিটি বাড়ায়, আমাদের কার্ডিও রেসপিরেটরি যে মেকানিজম সেটাও বাড়ায় বিভিন্ন রকমের পশ্চারাল চেঞ্জের মাধ্যমে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনটাকে টোটাল এবং মহিলা একই ধরে রেগুলেশন করে কোথাও হোল্ড করে, করার পরে ছেড়ে দেয়, দিলে একটা ফোর্সফুল যে ব্লাডের ফ্লো, সেটা দুটো দিক থেকে একটা মানুষকে উপকার করে। এক হলো সেই পার্টিকুলার ডিস্টাল পার্ট অফ দ্য বডি, সেখান থেকে পেরিফেরাল যে অংশ, সেখানে যেমন ওয়েস্ট প্রোডাক্ট গুলো জমে, নানা রকমের মানে নিউরোপ্যাথিক যে প্রবলেম ডেভেলপ করে, ডায়াবেটিস ইত্যাদি প্রবলেমের সঙ্গে সঙ্গে সেখান থেকে ওয়েস্ট প্রোডাক্ট গুলো এলিমিনেট করতে সাহায্য করে। আবার সেই জায়গার সেলগুলোকে কিন্তু নিউট্রিশন পাঠাতে সাহায্য করে, রেজুভিনেশন। এটাই হচ্ছে এই অন্নময় কোষা। আমি তো নিউট্রিশাস খাবার খাচ্ছি, কিন্তু শরীরের মধ্যে ডিস্ট্রিবিউট হবে কিনা সেটা এনশিওর করার জন্য আমার কিন্তু যোগের এই সূক্ষ্ম যে ব্যাপারগুলো আছে, এই রেগুলেশন গুলোর মাধ্যমেই করা সম্ভব, উইদাউট এলিভেটিং ওয়ান্স হার্ট রেট। তার মানে তার জন্য আমাকে এক্সস্টেড হয়ে যেতে হচ্ছে না। এক্সারসাইজে একটা এক্সশন আছে, ওটা দরকার আছে ইয়াং গ্রুপ অফ পিপল, কিন্তু একটা পার্টিকুলার এজ গ্রুপের পরে তখন এক্সারসাইজ, যেটা আমাদের অলরেডি আমি রিপিট করেছি 150 মিনিটের এক্সারসাইজ, এটাই যথেষ্ট। তো যোগাসনের মাধ্যমে এইভাবে আমাদের মাসেল টোন ইমপ্রুভ করে। আরেকটা বিষয় বলে রাখি আপনাদের, যে একজন মানুষের হাইট 40-এর পরে 40 পরে কমতে থাকে, এবং এই কমার হারটা খুব বেশি করে লক্ষ্য করা যায় 60 পরে, আরো বেশি করে লক্ষ্য করা যায় 70-80 পরে। যত ডিকেট বাড়ে প্রত্যেক সময়ই কিন্তু এটা চলছে, কিন্তু আমরা ডিকেট অনুযায়ী যে প্রোগ্রেশনটা দেখতে পাই, এই হাইট কমার প্রধান দুটো কারণ হলো যে ভার্টিব্রাল কলামের যে কার্ভেচার, সেই কার্ভেচারটা বেশি হয় কারণ মাসেলের স্ট্রেংথ কমে যায়। দ্বিতীয় হলো ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে যে গ্যাপ আছে, সেই গ্যাপটা কমে যায়। এবং আরো একটি বিষয় আসনের হতে পারে বা যোগের হতে পারে, বলতে পারি যে মানুষের মধ্যে পড়ে যাওয়ার প্রবণতা থাকে। অ্যাবভ 60 এজ গ্রুপে প্রতি 4 জনের মধ্যে 60 to 70 4 জনের মধ্যে 2 জন মহিলা পড়ে যায়, এবং বেশিরভাগ সময় পড়ে গেলে তাদের ফিমার, টপ অফ দ্য ফিমার সেটা ভেঙে যায়। পুরুষদের মধ্যেও প্রতি 4 জনে 1 জন। এটা 70 থেকে 80-র মধ্যে দেখা গেছে প্রতি 4 জনের মধ্যে 3 জন মহিলা পড়ে যায়। পুরুষদের মধ্যে প্রতি 4 জনের মধ্যে 2 জন পড়ে যায়, এবং 4 জন মর্টালিটি রেটটা বেড়ে যায়। এগুলো আমরা এখন সব জানছি, এই কথাগুলো, মর্টালিটি রেট, মরবিডিটি রেট। 80 পরে সেখানে দেখা যায় প্রতি
চারজন মহিলার চারজন 80 থেকে 90 কোথাও না কোথাও তার ফল হয়েছে এবং তার ফলে তার কিন্তু মোবিলিটিটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে এবং সেটাই তার লাইফের ক্ষেত্রে কিন্তু একটা থ্রেট পারসেপশন হিসেবে চলে আসে। পুরুষদের মধ্যে তখনও একজন পড়ে না, 90 পরে গিয়ে কিন্তু চারজনে কিন্তু ফল হয়ে যাওয়ার, এগুলো সব গবেষণার মধ্যে দেখা যায়। এগুলো থেকে নিজেকে কাউন্টার করার জন্য সব থেকে বড় হচ্ছে যে আমাদের যৌগিক এত বেশি স্ট্রেংথ এবং ব্যালেন্স এবং আমাদের যে সেন্টার অফ গ্র্যাভিটির উপর কন্ট্রোল আছে প্রত্যেক দিনের প্র্যাকটিসে, যে এটা মানুষের মানুষের মানে একটা অস্বাভাবিক রকমের বেনিফিট, একটা আনকনভেনশনাল এবং অসাধারণ বেনিফিট দেয়। সেই জন্যই যোগা আজকের দিনে এই সিচুয়েশন নাও যদি এসে থাকতো, তাহলেও তার যে চাহিদা সারা ওয়ার্ল্ডে, এই জিনিসগুলো অলরেডি কিন্তু গবেষণার সঙ্গে সঙ্গে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। নেক্সট স্লাইড প্লিজ। ক্রিয়া নিয়ে অলরেডি বলেছি, কটা প্রধান ক্রিয়া আছে, এখানে আমি আর ডিটেলে যাব না। নেতি নেতি মানে আমাদের হচ্ছে নেজাল ক্যাভিটি ক্লিয়ার করে, ভৌতি ডাইজেস্টিভ সিস্টেম, নৌলি এটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে স্টমাক, এগুলোকে এনার্জাইজ করে, এগুলোকে স্ট্রেনদেন করে। কপালভাতি এটা আমাদের স্কাল, যেটা আমাদের সেরিব্রাম, সেই পোর্শনটাকে অনেক বেশি এনার্জাইজ করে। বস্তি বস্তি হলো আমাদের লার্জ ইন্টেস্টাইনকে ক্লিয়ার করে। এখানে আমরা নানা রকমের প্রবলেম দেখি, কনস্টিপেশন রিলেটেড নানা রকমের প্রবলেম। তার কারণ কিন্তু ওখানে মূল সমস্যাটা হলো কিন্তু এনার্জি, ওই যে প্রাণিক বডি, ওখানে সমস্যা। আর পটকা আমাদের আই, ইন্টারনাল আই, এটাকে এই করে। নেক্সট স্লাইড প্লিজ। ক্রিয়া মাধ্যমে এটা হয়। নেক্সট স্লাইড প্লিজ। লুজেনিং এটা আমরা বলেছি যে এটা কি করে না, আমাদের জয়েন্টকে রিল্যাক্স করে, মাসলকে স্ট্রেচ করে এবং পাওয়ার অ্যান্ড স্ট্যামিনা, এগুলো কিন্তু আমাদের দরকার। কারণ এই যে আমাদের ইমিউন সিস্টেম যেটা আছে শরীরের মধ্যে, সেই ইমিউন সিস্টেমটাকে সঠিকভাবে কাজ করানোর জন্য আমাদের কিন্তু সব দিক থেকে কিন্তু একটা কোঅর্ডিনেশন দরকার। কোনো একটা সিঙ্গেল সিস্টেম কিন্তু এই ইমিউন সিস্টেমকে, শরীরের মধ্যে কোনো একটা সিঙ্গেল সিস্টেম থাকতে পারে না। কোনো একটা সিস্টেম যদি উইক হয়ে পড়ে, বাকি সিস্টেম গুলো কিন্তু এটা নেটওয়ার্কের মতো, কোনো একটা সিস্টেম যদি দুর্বল হয়ে পড়ে, তার এফেক্ট, কনকমিটেন্ট এফেক্ট, সেটা কিন্তু অন্য সিস্টেমের উপর পড়বে এবং টোটাল শরীরের যে হোমিওস্ট্যাসিস, সেই হোমিওস্ট্যাটিক বা ব্যালেন্সটা কিন্তু নষ্ট হবে। নেক্সট স্লাইড প্লিজ। যৌগিক পশ্চাৎ, এটা নিয়ে ডিটেল বলা হয়েছে। নেক্সট স্লাইড প্লিজ। ফিজিক্যাল রিভাইটালাইজেশন, ডিপ রিল্যাক্সেশন এন্ড মেন্টাল কামনেস। নেক্সট স্লাইড প্লিজ। এখানে প্রাণায়ামা দেখাচ্ছে আমাদেরই ছাত্ররা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, হয়তো দেখা যাবে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ছাত্র। আগের স্লাইডটা দেখি, আগের স্লাইডটা প্লিজ। আমাদের কিছু কিছু ছাত্র, তারা নবদ্বীপ কলেজ হোক বা কল্যাণীর অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজ থেকেও তারা কিন্তু আমাদের যোগকে পার্টিসিপেট করেছেন বিভিন্ন সময়। তো তাদেরকে নিয়েই এইগুলোকে তৈরি করা। এবং তো এটাও কল্যাণী বিশ্ববিদ্যালয়েরই একটি জায়গা, যেখানে গার্ডেনের মধ্যে তারা সকালবেলাতে গিয়ে প্রাণায়ামা প্র্যাকটিস করছে, তাদের এই টোটাল যোগা প্র্যাকটিসের মধ্যে একটা পার্ট। নেক্সট প্লিজ। ভাইটাল এনার্জিটাকে শরীরের মধ্যে ফ্লো করানোর জন্য এটা একটা ব্রিদিংটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা এখানে একটা জায়গায় আমাদের বলার দরকার আছে যে আমরা নর্মালি আমাদের লাংয়ের মিড পোর্শনটাকে বেশি ব্যবহার করি। এক্সারসাইজ সায়েন্সেও তাই। আমরা যখন ফুটবল খেলি, এটা একটা ভিগোরাস অ্যাক্টিভিটি, তখনও দেখা যায় আমরা লাং মিডিল লোবটাকে বেশি ব্যবহার করি। কিন্তু এর বাইরেও এবং অ্যাবডোমেন রিজিয়নের লোয়ার লোবটাকে আমাদের রয়েছে। এখন সব থেকে বেশি ব্যবহার হয় মিডিল লোব, তারপরে হলো লোয়ার লোব, আর তারপরে হলো আপার লোব, ক্লাভিকুলার লোব। এবং এই লাংয়ের কনজেশন এটা মূলত আপার লোবে বেশি হয়, কারণ এই জায়গাটা আমরা খুব বেশি ইউজ করি না। এবং এই জায়গাটা খুব বেশি ইউজ না করার জন্য এখানে অনেক রকমের আমাদের যে টাইডাল ভলিউম বলে একটা কথা আমরা কম বেশি জানি, যে পরিমাণ রেসিডুয়াল ভলিউম বলে যেটা আমরা জানি, যে একটা লাংয়ের মধ্যে একটা এয়ার কিন্তু সবসময় থেকে যাচ্ছে, যেটাকে আমরা মুভ যদি না করাতে পারি, সেইখানে কিন্তু নানান রকমের শরীরের নানান রকমের অসুবিধা কিন্তু সৃষ্টি হতে পারে। কপালভাতি বিশেষ করে, এবং এই যে ফুল স্টেজ যে ব্রিদিংটা আছে, এই ব্রিদিং এর ফলে যেটা হয়
যে আমাদের লোয়ার লাং, মিড লাং এবং ক্লাভিকুলার লাং তিনটেকেই ফাংশনাল করা হয়। এবং একজন মানুষের রেসপিরেটরি রেট যদি 20 হয়, সে যদি বেশ কিছুদিন আরো এখানে র্যাবিট ব্রিদিং আছে, টাইগার ব্রিদিং আছে, এই ব্রিদিং গুলো যদি করা হয়, তাহলে কিন্তু তার যে রেসপিরেটরি রেট, এই রেসপিরেটরি রেটটা কিন্তু কমে আসবে। তার কারণ তার শরীরে যে পরিমাণ অক্সিজেনের ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা যদি একবারে যদি আমার লাং এতে যদি আমার বেশি পরিমাণে আমার লাংয়ের ডিফিউশন এবিলিটিটা বেড়ে যায়, আমার টোটাল লাংটাকে আমি ব্যবহার করতে পারি, যে আমার 8 লিটার যে আমি আছে, আমি 6 লিটারকে ব্যবহার করছি, এবার আমি যদি টোটাল 8 লিটারকেই ব্যবহার করি, তাহলে কিন্তু আমার রেসপিরেটরি রেট কমে আসলে কিন্তু অটোমেটিক্যালি হার্ট রেট কমে আসে। রেসপিরেটরি হার্ট রেট কমে আসা মানেই কিন্তু আমার মেটাবলিক রেট কমে আসবে। মেটাবলিক রেট কমে আসা মানেই আমার মধ্যে যে প্রাণিক এনার্জির যে রিজার্ভ রয়েছে, এটা কিন্তু একটা রিজার্ভ, এর একটা লাইফ আছে। ওই লাইফটা যদি আমার শেষ হয়ে যায়, তারপরে কিন্তু লাইফটাকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে এইভাবে যদি আমার কনজারভেশন অফ যদি লাইফ হয়, এটার জন্য মুদ্রা, এই যে মলয় বাবু বলছিলেন যে রামকৃষ্ণদেব এতে থাকতেন, রামকৃষ্ণদেবের বসে থাকার যে ভঙ্গিমা আমরা দেখেছি, বসে থাকার ছবিতে দেখা যাচ্ছে তিনি একটা মুদ্রায় বসে আছেন। তার মানে শরীরের যে এনার্জি সার্কিটটা তিনি জড়িত দিচ্ছেন না, কনজারভেশন অফ এনার্জি। আমরা এইভাবে যদি শরীরের এনার্জির ব্যালেন্সটাকে ঠিকঠাক করতে পারি, তো এই লাংটাকে যদি আমরা ফুল লাং ব্যবহার করতে পারি, তাহলে আমাদের রেসপিরেটরি রেট কিন্তু কমবে। রেসপিরেটরি রেট কমা মানেই কিন্তু মেন্টাল কামনেস আসবে, রিল্যাক্সেশন আসবে। এগুলো প্রি কন্ডিশন ফর হেলথ, এগুলো প্রি কন্ডিশন ফর হ্যাপিনেস। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড প্লিজ। এটা যৌগিক ওয়ে, একদম খুব বেশি ভিগোরাস নয়, অথচ এটাকে এইবারে এসে গেল মেডিটেশন। এই মেডিটেশন তখনই হবে যখন ইয়ামা নিয়ামা আসন প্রাণায়ামা প্রত্যাহার ধারণা, এই মেডিটেশন তারপরে হবে। খুব ইন্টারেস্টিং বিষয় আমি এখানে একটা শেয়ার করি। আমি যখন এবছরে নয়, গত নভেম্বরে আমি একবার ইউরোপে যখন ছিলাম, তখন অলিম্পিকের হেডকোয়ার্টারে ওদের যিনি একাডেমিক ডাইরেক্টর, তিনি আমাকে লাঞ্চ ইনভাইট করেছেন, যেহেতু আমি গবেষণার কাজে গিয়েছি। তো আমি উনি জিজ্ঞেস করলেন যে আপনি ইউরোপে এসেছেন, তখন আমি বললাম হ্যাঁ, আমার যোগের উপর কয়েকটি বক্তৃতা করা আছে কয়েকটা ইউনিভার্সিটিতে। তা উনি আমাকে বললেন যে আপনি যোগ অনুশীলন কি কি করেন। তা আমি বললাম আমি খুব বেশি করি না, তবে রেগুলার কিছু কিছু আমি করে থাকি। তো আমি উল্টে জিজ্ঞেস করলাম যে আপনি যোগা অনুশীলন? বলে হ্যাঁ, আমি মেডিটেশন করি। তার কপালে দেখলাম অন্তত মুখে 40টা ভাঁজ আছে, আমারই বয়সী হবে। তা খানিকক্ষণ পরিচয় হয়ে গেছে সারাদিন। আমি তখন একটু বললাম যে আপনার ওখানে প্রত্যেক র্যাকে দেখলাম অলিম্পিকের এক একটা ইভেন্ট নিয়ে বই আছে। তা সুইমিং এর এক আলমারি বই করে আপনি যদি এই মিশনের লেকে ঝাঁপ দেন, তাহলে কি আপনি আপনার পক্ষে সেটা ভালো হবে? তখন উনি বলছেন না কেন? আসলে যোগা ব্যাপারটা গাইডেন্স ছাড়া কখনো শেখা যায় না, এবং মেডিটেশন করতে গেলে তার আগে যে অনেকগুলো প্রিপারেশনের পরে গিয়ে মেডিটেশন, আপনি রেজাল্ট পাবেন না। রেজাল্ট না পেলে বলবেন যোগা কাজ করে না, এর পেছনে সায়েন্স নেই। আসলে এটা ম্যাটার সায়েন্স নয়, এটার মধ্যে তফাৎ আছে। এটা হলো মাইন্ড সায়েন্স, এবং মাইন্ডকে কন্ট্রোল করার জন্যই এটা একটা সিস্টেম। কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই ইন্টালেক্ট আছে, আমাদের বিদ্যায় যেটা সেটা মাইন্ড, এবং আমরা অনেক বেশি এক্সস্টেড হয়ে যাই ডিউ টু আমাদের ফ্ল্যাকচুয়েট মাইন্ড। এবং মাইন্ডের নেচার হচ্ছে ইট ফ্ল্যাকচুয়েটস, মাঙ্কি মাইন্ড বলা হয় এই জন্য, যে সবসময় একটা থট থেকে আরেকটা থটে যেতে থাকে। এতেই আমরা অনেক বেশি পরিশান হয়ে যাই বা টায়ার্ড হয়ে যাই। সেই জন্য যোগার মাধ্যমে, যোগার বন্ধুত্ব উপনিষদে বলছে যে আউম যে মেডিটেশনটা মাইন্ডে যখন আছে, এটা 3টি স্টেজ, 4টি আমাদের যে স্টেট আছে সেটা তৈরি করে। আতে আমাদের যে জাগ্রত অবস্থা, অ্যাওয়েক স্টেজ। আর একটা আছে আমাদের উতে আছে আমাদের যেটা থিম, আর মতে আছে আমাদের স্লিপ। স্লিপ হচ্ছে সেই কনসাসনেসের জায়গাটা। আর তারপরে যে সাইলেন্সটা আছে, সেইটা আমাদের সেলফহুড, টু রিয়েলাইজ দ্য সেলফ, থেকে নিজেকে ফোকাস করতে গেলে তার আগে মাইন্ডের চিত্ত বিক্ষেপের জন্য, কারণ আমার মধ্যে যদি প্রত্যাহার না থাকে,
আমার মধ্যে যদি আহ, ওই এটা না থাকে, যেটা সন্তোষ না থাকে, কন্টেন্টমেন্ট না থাকে, তাহলে আমার মাইন্ড কিন্তু কখনোই যদি কিন্তু আমরা রিল্যাক্স কন্ডিশনটা আমরা ফিল করি। তো এইখানে মেডিটেশনের মাধ্যমে কিন্তু সেই জায়গায় যাওয়া সম্ভব। এবং ওই যে 5 লেয়ার মেডিটেশন যদি কেউ ঠিকঠাক ভাবে অনুশীলন করতে পারেন, তাহলে তার যে চেতনাটা অনেক বেশি উন্নত হবে, তার পারসেপশন অনেক বেশি পিওর ফর্মে হবে, পারসেপশনের মধ্যে ডিস্টরশন হবে না। আর আরেকটা বিষয় হলো, তখন তার শরীরটা তার পালকের মতো হালকা মনে হবে। এবং এটা কিন্তু তার যে টোটাল যে 5 লেয়ার যে তার এক্সিস্টেন্সটা আছে, সেই এক্সিস্টেন্সের মধ্যে যে হারমোনি আছে, সেই অনেক বেশি এফেক্ট। এবং তাকে কিন্তু অনেক বেশি এফোর্টলেস, যে কোনো কাজ সে কেউ করছে না কেন, অনেক বেশি এফোর্টলেস সেই কাজটা সে করতে পারবে। মানে অনেক কম এফোর্টে অনেক বেটার কোয়ালিটির পারফরমেন্স সে করতে পারবে, সেটা ইন্টেলেকচুয়াল পারফরমেন্স হোক বা যে লেভেলের তার পারফরমেন্স হোক না। নেক্সট, আমি তো মোটামুটি সব কভার করতে পেরেছি। যোগা একটা বিশাল ব্যাপার, যেটি আমার একার পক্ষে সব করা সম্ভব নয়। কারণ আমি যেটুকু রিয়েলাইজ করেছি, যেটুকু উপলব্ধি করেছি, সেটা এখানে বলার চেষ্টা করেছি সময়ের মধ্যে। তো যদি এখানে কোনো প্রশ্ন থেকে থাকে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও আন্তরিক আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, তার শিক্ষক মন্ডলী, তার গভর্নিং বডি, তার ম্যানেজিং কমিটি। কলেজ এগিয়ে চলুক, কলেজটির ঐতিহ্য আছে আমি জানি। তো এবং যারা পার্টিসিপেট করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বা যুক্ত নন, যারা যে অবস্থায় থাকুন না কেন, সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করতে পারি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার, আমি অনুপ মন্ডল বলছি। স্যার বলছি, অক্সিজেন কিভাবে ইমিউনিটিকে কন্ট্রোল করে? মানে অক্সিজেন আপটেক যোগাভ্যাসে অবশ্যই বাড়ে, আপনি অনেকক্ষণ থেকে শুনলাম। কিন্তু আমার প্রশ্ন একটাই স্যার, অক্সিজেন ইমিউনিটি পাওয়ারকে কিভাবে কন্ট্রোল করে? শরীরের ইমিউন সিস্টেমটা আছে, এই ইমিউন সিস্টেম যদি জেনারেল হেলথ সিস্টেম ভালো থাকে, তাহলে কিন্তু ইমিউন সিস্টেম ভালোভাবে কাজ করবে। অক্সিজেন হচ্ছে শরীরের মধ্যে একটা অত্যন্ত ভাইটাল বিষয়, যে প্রত্যেকটা সেল যেমন নিউট্রিশন চায়, ফুড চায়, তেমনি প্রত্যেকটা সেল কিন্তু দুটো জিনিস, একটা হলো আমাদের যে প্রাণিক এনার্জি, কিন্তু প্রত্যেকটা সেলের ডিমান্ড আছে। তো প্রাণিক এনার্জি সেটা নাড়ির মাধ্যমে যাবে এবং বলেছি চক্রের থেকে সেটা রেগুলেট হয়। আর অক্সিজেন প্রত্যেকটা সেলে না গেলে সেখানে তো মেটাবলিজম হবে না। এবং যদি আমার যে পোর্শনে যদি অক্সিজেন ব্লাড সাপ্লাই সেখানে কম হয়, সেখানে অটোমেটিক্যালি সেখানে সেখানে কিন্তু আমার যে ভলিউম অফ এরিয়াতে আমি অক্সিজেনকে ব্যবহার করে আমি খুব সহজে মেনটেন করতে পারি, আমার যদি অক্সিজেন সাপ্লাইটা না হয়, তাহলে আমার খুব যেটা বলতে পারি, আমার কারখানাটাকে আমি আমার ডিমান্ডটা যা আছে তাই আছে, কিন্তু আমার কারখানাটা থ্রু আউট দ্য বডি যেটা ছিল, যেখান থেকে আমি মেকানিজমটা আমার রয়েছে অক্সিজেশন, যেটা মেটাবলিজম, সেইটা যখন কমে যাবে তখন কিন্তু তো যে তার করেছিলেন, ওটা হলো হোমিওস্ট্যাসিস। এই হোমিওস্ট্যাটিক ব্যালেন্স মেনটেন করতে হলে আমাদের কিন্তু অক্সিজেনের সাপ্লাই ঠিকঠাক ভাবে দিতে হবে অ্যাজ টু দ্য মানে ডিজায়ার্ড লেভেল, যদি এটা হয়। ঠিক স্যার, তার মানে মেটাবলিজম যদি বাড়ে, তার মানে মেটাবলিজম প্রত্যেকটা সেল অর্গানেলসকে অ্যাক্টিভ করবে। আর যদি প্রত্যেকটা সেল অর্গানেলস অ্যাক্টিভ হয়, তাহলে আপনার ইমিউনিটি সিস্টেম বা যে সমস্ত এনজাইম যেগুলো ইমিউনিটিকে বা যে সমস্ত কেমিক্যালস ইমিউনিটিকে বাড়ায়, সে ইনক্রিজ হবে, তাই তো স্যার? একটা ফুটবল টিমে 11 জন খেলে, যদি 3 জন দাঁড়িয়ে থাকে, তাহলে সেই টিম তো কমজোরি হয়ে যাবে। 11 জনেরকেই খেলতে হবে। আমার শরীরের মধ্যে যতগুলো সেল রেসপন্সিবল ফর মেটাবলিজম, আমি যদি টোটাল সেলগুলোকে কাজে লাগাতে পারি,
প্রত্যেকের লোড কিন্তু কমবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, তো একটা মোটর সাইকেলের যেমন লাইফ থাকে, একটা মোটরের যেমন লাইফ থাকে, প্রত্যেকটা সেলের কিন্তু লাইফ আছে। এই প্রত্যেকটা সেলের লাইফের টুগেদারনেসটা নিয়েই হচ্ছে একটা মানুষের লাইফ। একটা মানুষের যে লাইফ এনার্জি, সেটা প্রত্যেকটা সেলের মধ্যে অল্প 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 করে ডিস্ট্রিবিউট করা আছে। আর একজন মানুষের মধ্যে যে টোটাল আমরা প্রাণিক এনার্জি বলছি, এটা কালেকশন অফ ইন্ডিভিজুয়াল সেলস ভাইটাল এনার্জি। এইটা যতক্ষণ আছে শরীরের মধ্যে ততক্ষণ প্রাণ আছে। আর এইটা যতক্ষণ নেই, ততক্ষণ মানে যখন নেই, এটা কিন্তু তখন সেই মানুষের লাইফ নেই, ডেড বলে তখন মনে করা হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, খুব কাজে দেবে আমার। থ্যাংক ইউ স্যার। স্যারের এই সুন্দর বক্তব্য আমাদের উজ্জীবিত করুক এই মহামারীজনিত কঠিন পরিস্থিতিতে যোগার সহায়তা নিয়ে আমাদের নতুন ভাবে বাঁচতে। আশা রাখবো যোগাভ্যাস প্রত্যেককে মানসিক আনন্দ দিক। আমরা আবারও এমন সুন্দর আলোচনা চক্রে সামিল হব। সকলে সুস্থ ও সুন্দর থাকুন। এরপরে আমাদের ভ্যালিডিক্টরি স্পিচ দেবেন। অনুরোধ করব একাডেমিক কনভেনার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ মাননীয় দীপাঞ্জন ঘোষ মহাশয়কে তার বক্তব্যের জন্য। হ্যাঁ, ধন্যবাদ। এই ওয়ান ডে ন্যাশনাল লেভেল ওয়েবিনার অর্গানাইজড বাই ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন ইন কোলাবোরেশন উইথ দ্য IQAC নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। আজকের যে এই ওয়েবিনার যেটা অ্যারেঞ্জড হয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড যোগা অ্যাজ এ ডিফেন্স মেকানিজম ফর কোভিড-19। আসলে আজকের এই দিনেই মানে যেখানে আর কি আমরা সবসময় একটা খুব মানে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, এটা তো পুরোপুরি ভাবে আমাদের শুধুমাত্র ফিজিক্যাল থ্রেট নয়, এটা অনেকটা মেন্টাল থ্রেটও। কারণ দিনের পর দিন আমরা বাড়ির মধ্যে আটকে থেকে প্রত্যেকটা মুহূর্তেই একটা আশঙ্কার মধ্যে সবসময় ভুগি যে নিজেকে মানে অনেকটাই আর কি আশ্বাস দিতে হয় যে আমরা ভালো আছি, ভালো থাকবো। এবং এই পরিপ্রেক্ষিতে আজকের এই ওয়েবিনারটা প্রচন্ড প্রয়োজনীয় বলে মনে হয় আমার। কারণ সত্যি কথা বলতে কি, যে শুধুমাত্র আমাদের মানে মাইন্ডকে, স্যার যেটা বললেন, মাইন্ডকে ট্রেন করাটা কিন্তু সবার আগে খুব প্রয়োজনীয় ব্যাপার। এবং অদ্ভুত রকম ভাবে আমরা বুঝতে পারি যে শরীরের থেকে মনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের যে ওয়েতে আমরা সবকিছু শিখে এসেছি সেখানে কিন্তু শরীরটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় মনটাকে না দিয়ে। এবং সব থেকে অদ্ভুত আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয়েছে যে সবসময় যখন আমরা মানসিক কোনো সমস্যার মধ্যে ভুগি, তখন আমাদেরকে বলা হয় যে কোনো সাইকিয়াট্রিস্ট দেখানো বা সাইকোলজিস্টকে কনসাল্ট করার ক্ষেত্রে সেটাই বুঝি মানে অন্যান্য যারা মানুষজন যারা এই সঙ্গে অ্যাসোসিয়েটেড নন, তারা হয়তো মনে করেন যে সেটা বুঝি পাগলের ডাক্তার ইত্যাদি। মানে এই ধরনের কিছু ভুল ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে, যে কারণেই হয়তো আজকে যোগাভ্যাসের ব্যাপারটাকে হয়তো অতটা গুরুত্ব দিয়ে সবাই ভাবে না, কিন্তু যেটা ভাবা উচিত। আমি আশা করি যে আজকের এই ওয়েবিনার এবং এর যে রেকর্ডিং যেটা আমাদের কলেজের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে পরবর্তীকালে, সেটা আরো সবাই দেখতে পাবেন। তার মাধ্যমে হয়তো সবাই খুবই লাভবান হবেন বলে আমার আশা রাখি আমি। তো যাই হোক না কেন, আজকে আমার এখানে শেষ মুহূর্তে এসে যেটা বলার, সেটা যে আজকের এই ওয়েবিনারটা সফল করার পিছনে যে মানুষজন যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ দেওয়া। আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়, আমাদের মাননীয় প্রিন্সিপাল, যার একান্ত অনুপ্রেরণা ছাড়া আমাদের পক্ষে এই প্রোগ্রাম করা একেবারেই অসম্ভব ছিল, ডক্টর স্বপন কুমার রয় মহাশয়, মাননীয় স্পিকার্স যারা এখানে প্রেজেন্ট রয়েছেন, ডক্টর মলয় কুমার মুখার্জি, PGG IPE বাণীপুর, এবং ডক্টর সঞ্জীব মৃধা, যাদবপুর ইউনিভার্সিটি, HOD ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন যে আমাদের আইকুয়াক কোঅর্ডিনেটর ডক্টর ভাস্কর চ্যাটার্জি, আমাদের অর্গানাইজিং কমিটি মেম্বার্স প্রফেসর সুমন্ত দাস এন্ড প্রফেসর দেবব্রত বিশ্বাস, এবং যার কথা না বললে এটা অসম্পূর্ণ থেকে যাবে। আজকের এই প্রোগ্রামটা টেকনিক্যাল সাপোর্ট যে দিচ্ছেন বা যিনি দিচ্ছেন, তিনি আমাদের প্রফেসর শুভজিৎ সেন, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট এরা রয়েছেন। এবং এছাড়া আমাদের মধ্যে যারা রয়েছেন সমস্ত পার্টিসিপেন্টস, আমাদের অনারেবল অ্যান্ড এরুডাইট পার্সোনালিটিজ হু আর প্রেজেন্ট অ্যালং উইথ আস, তাদের সবাইকেই আমরা আমাদের সম্পূর্ণ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি আপনাদের কাছ থেকে আমরা যে পরিমাণ সহযোগিতা পেয়েছি, ভবিষ্যতেও আমরা একই রকম সহযোগিতা পাবো। এবং যে সমস্ত এই যে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন তার যে পার্টিসিপেশন সার্টিফিকেট, সেটা হয় আমাদের যে এই কলেজ গ্রুপে এবং ইমেলের মাধ্যমে যে ফিডব্যাক লিংক পাঠানো হবে, সেটা সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনারা আপনাদের সার্টিফিকেট পেয়ে যাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।